হ্যালো, আমি মোর্শেদ মিশু, কার্টুনিস্ট, উন্মাদ ম্যাগাজিনের সহকারী সম্পাদক। যারা ফেসবুকে আছেন তারা হয়তোবা আমার আঁকা কার্টুন দেখছেন, না দেখলেও খুব একটা সমস্যা নেই। আম, আমি আজকে মূলত এখানে আসছি আপনাদেরকে আপনাদেরকে একটা ক্লাস নেওয়ার জন্য, আপনাদের জন্য। সো কথা না বাড়াই এবং আপনাদেরকে ওয়েলকাম জানাই। ওয়েলকাম টু রবি অ্যান্ড 10ms প্রেজেন্টস কন্টেন্ট ক্রিয়েশন সার্টিফিকেশন কোর্স পাওয়ার্ড বাই সবচেয়ে বিস্তৃত রবি 4.5G ভিডিও স্ট্রং নেটওয়ার্ক। 6টি ক্লাসের পর যে কোনো রবি ইউজার 10 মিনিট স্কুলের পোর্টালে এক্সাম দিয়ে পেয়ে যেতে পারেন কোর্স সার্টিফিকেট। আর যারা আমার মতন একটু ফাঁকিবাজ ফাঁকিবাজ মানে হচ্ছে যারা এরকম এক্সাম দিতে খুব একটা পছন্দ করেন না, কিংবা যারা এই সার্টিফিকেট ব্যাপারটা খুব একটা, যাদের সার্টিফিকেট নিয়ে খুব একটা আগ্রহ নাই, লার্নিংটা হইলেই হয়তো বা তারা খুশি, একটা স্কিল ডেভেলপ করতে পারলেই তারা খুশি, তাদের জন্য আমি আজকে নিয়ে আসতেছি হচ্ছে দ্য ক্লাস, যেটা নেওয়া হবে হচ্ছে গিয়ে ফটোশপের উপর, অ্যাডোবি ফটোশপ, যেটার বেসিক নিয়ে বেসিক্যালি আমি আজকে কথা বলার চেষ্টা করব এবং এটার বেসিক নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো প্রফেশনাল যারা আছেন তারা হয়তো বা আমার এই ক্লাস না করলেও চলবে, কারণ আপনারা অলরেডি এক্সপার্ট মানুষ এবং ইনফ্যাক্ট আমার চেয়ে হয়তো ভালো জানেন ফটোশপের ইউজ। তো কেন বললাম হচ্ছে গিয়ে যারা অ্যাকচুয়ালি সার্টিফিকেট পছন্দ করেন না তারা হয়তোবা এই কোর্সটা করলে আপনারা নিজেরাই নিজেদের সার্টিফিকেটটা বানায় নিতে পারবেন, হয়তোবা এক্সাম টেক্সাম না দিয়েও, আসলে ফাঁকিবাজি করে একটা সার্টিফিকেট বানায় পরে আয়মান ভাইয়ের কাছ থেকে একটা সাইন নিয়ে নিয়েন। সো ক্লাস শুরু করার আগে আমার কাছে মনে হলো যে বেসিকটা নিয়ে আলাপ করার আগে তারও বেসিকে যাওয়া দরকার। সেই বেসিক হচ্ছে একটু ফটোশপের ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার মনে হলো যে একটু আলাপ আলোচনা করা দরকার, যেটা যে পোর্শনটা আপনারা চাইলে এখন স্কিপ করতে পারেন যদি ফটোশপ নিয়ে আপনারা একটু জানতে চান, তাইলে দেখতে পারেন আর কি। তো ফটোশপ নিয়ে বেসিক্যালি এটার ব্যাকগ্রাউন্ড যদি আমি একটু, এমন না যে ব্যাকগ্রাউন্ড আমি খুব ভালো জানি, আমিও অ্যাকচুয়ালি এই ক্লাস নেওয়ার সময়ই একটু ওই যে উইকিপিডিয়া ঘাটাঘাটি করতে করতে অ্যাডোবি ফটোশপ সম্পর্কে একটু জানলাম, যেটা জানি না আমার কাছে খুব ভালো লাগলো এবং ভালো লাগার কারণে অ্যাকচুয়ালি আমি মনে করলাম যে যারা এত সুন্দর একটা সফটওয়্যার বানাইলো তাদের ব্যাপারে আসলে জানা উচিত। তো অ্যাডোবি ফটোশপের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে নিই আমরা, যেটা আপনারা গুগলে ওই কি বলে অ্যাডোবি ফটোশপ লিখলে উইকিপিডিয়ার যে পোর্শনটা আসে ওইখান থেকে জানিয়ে নিতে পারবেন। তারপরেও আমি একটু বকর বকর করি। সো অ্যাডোবি ফটোশপ যেটা মূলত বানাইছিলেন হচ্ছে দুই ভাই, থমাস এবং জন নল। তারা দুইজন এটা ডেভেলপ করা শুরু করেন হচ্ছে কি 1987 সালে, বাট মূলত এটা ডেভেলপ করেন মানে অ্যাজ এ ডেভেলপার বা প্রোগ্রামার হিসেবে কাজ শুরু করেন হচ্ছে গিয়ে থমাস নল, যে মূলত মেবি দুই ভাইয়ের মধ্যে বড় ভাই আর কি। তো থমাস ভাই যেটা করছিলেন সেটা হচ্ছে গিয়ে যে তার মাথায় হঠাৎ আসলো যে একটা কি বলে ইমেজ প্রসেসিং বা এই যে একটু এডিটিং একটা সফটওয়্যারের আইডিয়া তার মাথায় আসছে যে এটা করলে মনে হয় ভালো হইব। তো সে 1987 সালে এটার কোড লেখা শুরু করেন, যেটা শুরুতে হচ্ছে উনি এটার নাম দেন ডিসপ্লে। সো অ্যাডোবি ফটোশপ হওয়ার আগে এটার নাম ছিল হচ্ছে ডিসপ্লে। তো ডিসপ্লের কাজ সে হচ্ছে গিয়ে শুরুতে শুরু করেন এবং যখন সে হচ্ছে বেসিক্যালি ইউনিভার্সিটি অফ মিশিগানের পিএইচডি স্টুডেন্ট ছিলেন। দেন সে যখন এটা নিয়ে কাজ করতেছেন, এই প্রোগ্রামিং লিখতেছেন, ওই সময়ে এইটা তার ছোট ভাই জন নল তার চোখে পড়ে। জন নল তখন কাজ করতেন হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক ওই কোম্পানিতে। মূলত এটা সহজভাবে বললে এখন যেটা বর্তমানে হচ্ছে লুকাস ফিল্ম নামে পরিচিত, আরো সহজভাবে বললে বলা যায় হচ্ছে কি যে যেই প্রোডাকশন হাউস হচ্ছে স্টার ওয়ার্স বানাইছে, হ্যাঁ, সো স্টার ওয়ার্স যারা বানাইছে সেই কোম্পানিতে হচ্ছে গিয়ে জন ভাই কাজ করতেন। তো এইটা দেখে এই যে তার বড় ভাই থমাস ভাইয়ের তা কি বলে এই আইডিয়াটা দেখে তার কাছে খুব ভালো লাগলো। তো থমাস ভাই হচ্ছে কোড ভালো লিখতে পারতেন। বেসিক্যালি দুই ভাইয়ের এই কাহিনী শুনে আমার কাছে যেটা মানে শেখার মতন মনে হয়েছে সেটা হচ্ছে যে থমাস ভাই খুব ভালো কোড লিখতে পারতেন, জন ভাই হচ্ছে গিয়ে
যে কোনো প্রোডাক্ট সুন্দর বেচতে পারতেন। তো ওনার মাথায় আসলো হচ্ছে গিয়ে যে ঠিক আছে থমাস ভাই, তুমি এটাকে ফুল ফ্লেজেড এডিটিং প্রোগ্রাম হিসেবে বানানোর চেষ্টা করো, ইন দ্য মিন টাইম আমি একটু এটারে বেচার একটা ওয়ে বাইর করি। আমার কাছে মনে হলো যেটা একটা মার্কেট ভ্যালু ক্রিয়েট করা হয়তো বা সম্ভব, লেটস ডু ইট টুগেদার। তো থমাস ভাই তার পিএইচডি থেকে 6 মাসের একটা ব্রেক নিলেন। ব্রেক নেওয়া হচ্ছে 1988 সালে তার ভাইয়ের সঙ্গে কোলাবোরেট করে তিনি এই চমৎকার এই সফটওয়্যারের মানে প্রথম যেটার নাম ছিল হচ্ছে ডিসপ্লে, সেইটা করেন। তো 1988 সালে আবার হচ্ছে উনি যে সময় বাংলাদেশে, তখন 1988 সালে আমার জন্মও হয় নাই, এবং কি বলে আমরা আমার ফ্যামিলি ঢাকায় ওই সময় আসে। হ্যাঁ, 88 সালে তখন দেশে ভয়ঙ্কর বন্যা। তো ওই সময়ে এই কি বলে মিশিগানে বৈশা তারা দুই ভাই এই সফটওয়্যারের কাজ করতেছেন। তো থমাস ভাই ওই 1988 সালে গিয়ে এটার নাম দিলেন হচ্ছে গিয়ে ইমেজ প্রো। ডিসপ্লে থেকে নাম হয়ে গেল ইমেজ প্রো। কিন্তু এই ইমেজ প্রো নামটা আবার হচ্ছে তখন ওই সময়ে অলরেডি টেকেন ছিল, মানে অন্য আরেক কোম্পানি এটা নিয়ে অলরেডি কাজ করতেছিল। সো 1 বছর পরে তিনি হচ্ছে গিয়ে এটার নাম অনেক চিন্তা ভাবনা করে নাম দিলেন হচ্ছে ফটোশপ। সো 1988 সালে এটার নাম হইলো হচ্ছে ফটোশপ, ওই ইয়ারের শেষের দিকে আর কি। তো শুরুতে মজার বিষয় হচ্ছে, শুরুতে হচ্ছে এই ফটোশপ একটা ডিল করে একটা স্ক্যানার কোম্পানির সঙ্গে, যে স্ক্যানারের কোম্পানির নাম হচ্ছে বার্নি স্ক্যান। তো বার্নি স্ক্যানের এই সেই প্রোগ্রাম বেসিক্যালি স্ক্যানারের সঙ্গে বিক্রি হইতো এই ফটোশপ প্রোগ্রামটা। ওই সময়ে টোটাল 200 কপি ফটোশপ বিক্রি হয়েছিল। হ্যাঁ, এই স্ক্যানারের সঙ্গে 200 কপি ফটোশপ কি বলে শিপ করা হয়েছিল। ডিউরিং দ্যাট টাইম জন ভাই তো তার বেচা বিক্রি মানে যে ফটোশপটা কিভাবে বিক্রি করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। সো উনি গেলেন হচ্ছে সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালিতে সে অ্যাপলের একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে বসলেন এবং অ্যাডোবির একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে বসলেন যার নাম হচ্ছে রাসেল ব্রাউন। তো সে সুন্দর একটা কি বলে প্রেজেন্টেশন রেডি করলেন এই ফটোশপ নিয়ে, এবং তিনি অ্যাপলের ইঞ্জিনিয়ার এবং অ্যাডোবির একজন কর্মকর্তা আর্ট ডিরেক্টরের রাসেল ব্রাউনের সঙ্গে গিয়ে বসলেন, এবং দুইটা মিটিংই তার দুর্দান্ত গেল। এবং অ্যাডোবি ওই সময় ডিসাইড করলো যে এই ফটোশপের লাইসেন্স তারা কিনবেন। সেটা ঘটলো হচ্ছে সেপ্টেম্বর 1988 সালে। সো বাই দ্য টাইম জন ভাই চলে গেলেন হচ্ছে ক্যালিফোর্নিয়াতে ফটোশপের প্লাগ ইন নিয়ে কি কি করা যায় সেটা নিয়ে হচ্ছে গিয়ে তিনি একটু দৌড়াদৌড়ি শুরু করলেন। এবং থমাস ভাই তার যেই এলাকা ওই এলাকায় বসে হচ্ছে গিয়ে ফটোশপ 1.0 রিলিজ করলেন ফেব্রুয়ারি 19 তারিখ 1990 সালে ম্যাকিনটশের জন্য। ম্যাকিনটশ ওই সময় সবচেয়ে ইয়া ছিল, তখনও মাইক্রোসফটের সঙ্গে তার এই কি বলে অ্যাফিলিয়েশন হয় নাই। দেন যেটা হইলো যে 1993 সালে গিয়ে হচ্ছে মূলত ম্যাকিনটশের সাথে সাথে মাইক্রোসফটের সঙ্গেও এই ফটোশপের একটা সুন্দর চুক্তি হয়ে গেল। এর পরবর্তীতে তো সবাই আসলে ফটোশপের ব্যবহার করা শুরু করে দিলেন। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ফটোশপটা এতটাই এখন পপুলার হয়ে গেল, এতটাই বিস্তৃতি লাভ করলো, এই যে রবির 4.5G যে বিস্তৃত নেটওয়ার্ক সেটার মতন এতটাই বিস্তৃতি লাভ করলো হচ্ছে গিয়ে ফটোশপ, যে এই নাউন থেকে মানে ফটোশপ নামটা থেকে সেটা রীতিমতো ভার্ব হিসেবে ইউজ করা শুরু করলো। যেমন আমরা এখন কথায় কথায় বলি যে দোস্ত আমার ছবিটা একটু ফটোশপ করে দে। দোস্ত মানে এডিটিং শব্দটার কাইন্ড অফ সিনোনিম হয়ে দাঁড়াইলো হচ্ছে গিয়ে ফটোশপ। যদিও অ্যাডোবি কোম্পানি এটাকে মোটেও সাপোর্ট করে না, কারণ তাদের কাছে মনে হয় যে এটা তাদের ব্র্যান্ডের জন্য, এটা ব্র্যান্ডের ইমেজের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার। তো আমরা কি আসা যায়, এটা কাইন্ড অফ হয়ে দাঁড়াইছে হচ্ছে গিয়ে ওই যে আমরা যেরকম মোটর সাইকেলের জায়গায় হোন্ডা বলি, আমরা ইঞ্জিন অয়েলের জায়গায় বলি হচ্ছে গিয়ে মোবিল। তো ওই রকমের মতনই হচ্ছে গিয়ে এডিটিং সফটওয়্যারের ব্যাপারটা চলে আসছে হচ্ছে গিয়ে ফটোশপের কাইন্ড অফ ফটোশপ নামটা চলে আসছে হচ্ছে এডিটিং সফটওয়্যারের সিনোনিম হিসাবে। ফটোশপে ঢোকার আগে এটার ভার্সন গুলো নিয়ে মানে যতগুলা ভার্সন আছে সেগুলা নিয়েও একটু বোধহয় কথা বললে ইজি হবে হয়তোবা, মানে বুঝতে ইজি হবে হয়তোবা।
তো মূলত ওই যে প্রথম যে ভার্সনটা ফটোশপ 1.0 ওইটার পরে ভার্সন 7 পর্যন্ত, মানে ফটোশপ 7 পর্যন্ত 7.0 পর্যন্ত হচ্ছে গিয়ে এটা ফটোশপ ওই নাম্বার ওয়াইজ ভার্সন ওয়াইজই প্রচলিত ছিল। দেন ফটোশপ মানে অ্যাডোবি ফটোশপ সিএস ইন্ট্রোডিউস করলো। সিএস মানে হচ্ছে যেটার ফুল ফর্ম করলে দাঁড়ায় হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ সুইট। অলরেডি এখানে আই গেস আপনারা দেখতেছেন, আমি দেখে দেখে বলতেছি। হ্যাঁ, সো এটা এমন কোনো বিষয় না, এগুলা পিসিএসও আসবে না। আমার জাস্ট ভালো লাগতেছে এটা কেন জানি বলতে, সো এই জন্য আমি বলতেছি। আপনারা চাইলে এই পোর্শনটুকু স্কিপ করে দিতে পারেন, বাট মনে হলো যে বলি। তো ফটোশপ সিএস যেটা ক্রিয়েটিভ সুইট নামে পরিচিতি লাভ করলো। ক্রিয়েটিভ সুইট মোটামুটি, আমি জানি উচ্চারণ ঠিক আছে কিনা, কাইন্ডলি এটা নিয়ে আবার প্যারা দিয়েন না আমারে, আমি এমনিতেও উচ্চারণের ব্যাপারে মাফ চাই। তো ক্রিয়েটিভ সুইট বা ক্রিয়েটিভ সুইট হোয়াট এভার ইট ইজ, তারা হচ্ছে গিয়ে এটার নাম দিল সিএস, সংক্ষেপে সিএস, এবং সেটা চললো হচ্ছে গিয়ে CS6 ভার্সন পর্যন্ত, মানে যেটা ভার্সন হিসাবে ধরলে ভার্সন 13। সো CS6 এর পরে তারা অ্যাডোবি কোম্পানি ডিসাইড করলো যে আমরা এবার এটার আরেক দফার নাম পরিবর্তন করব। পরিবর্তন করে তারা এটার নাম দিয়ে দিলেন সিসি। বাংলায় ছিছির মতন বিষয়টা শোনাইলো, ব্যাপারটা তা না, এতটাও ছিছি ভার্সন না, এটা অসম্ভব সুন্দর একটা ভার্সন যেটাতে আমরা একটু পরে ঢুকে পড়বো। তো সিসি, অ্যাডোবি সিসি, যেটা ফটোশপ সিসি, যেটার ফুল ফর্ম দ্বারাই হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ ক্লাউড। তারা অ্যাকচুয়ালি একটা ক্লাউডের মধ্যে, মানে আপনি এখন চাইলে হচ্ছে গিয়ে অ্যাডোবির যেসব কাজগুলো আপনি করেন সেটা ক্লাউডের মধ্যে সবগুলা ভার্সনই আপনি পাবেন। শুধু ফটোশপ যে পাবেন তা নাই, ক্লাউডের মধ্যে লাইটরুম পাবেন, এটার মধ্যে ইলাস্ট্রেটর পাবেন, এটার মধ্যে অ্যাডোবি অ্যানিমেটও পাবেন। ইন দ্য মিন টাইম আরো যতগুলো অ্যাডোবির সফটওয়্যার গুলো আছে সেটা রীতিমতো এই ক্লাউডের মধ্যে পাওয়া যাবেন আপনারা, যদি আপনাদের দরকার হয়। তো ক্লাউড বা ফটোশপের এই যে মানে সিসি ভার্সন যদি আপনি নামাইতে চান বা ডাউনলোড করতে চান, সেটা আপনারা অ্যাডোবির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটার থেকে ডাউনলোড করতে পারবেন চাইলে। সেটা করতে হলে আপনার টাকা লাগবে, অনেক টাকা, প্রতি মাসে তারা অনেক টাকা চার্জ করে। তবে সেটা হচ্ছে দ্য লিগাল ওয়ে। যদিও আমাদের দেশে খুব একটা প্রচলিত না লিগাল ওয়েতে সফটওয়্যার ব্যবহার করার ব্যাপারটা। সো ইনিশিয়ালি আপনি চাইলে ওই যে বিভিন্ন ক্র্যাক ভার্সন, আপনি চাইলে হচ্ছে ক্র্যাক ভার্সনও ডাউনলোড করতে পারবেন। সো ফটোশপ সফটওয়্যারটা আপনার পিসিতে বা আপনার ডেস্কটপে বা আপনার ল্যাপটপে ইনস্টল করার বেসিক্যালি 3টা অপশন আছে। এক, আপনি তাদের ওয়েবসাইট থেকে ফটোশপ কিনতে পারবেন যদি আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে এবং তাতে পর্যাপ্ত পরিমাণে ডলার থাকে এবং সেটা আপনি রেগুলার ইউজ করার মতন অবস্থানে থাকেন, তাইলে আপনি সুন্দর কিনা ফেলান। 2, অনলাইনেই আপনি অনেকগুলো ক্র্যাক ভার্সন পাবেন। সো ফটোশপটা ডাউনলোড করার পর ওই ক্র্যাক কইরা আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর 3, আপনার বন্ধু যে ডিজাইনার তার কাছে গিয়ে বলবেন, দোস্ত তোর পেন ড্রাইভে কাইন্ডলি ফটোশপের ভার্সনটা আমাকে দে, আমি এটা আমার পিসিতে ব্যবহার করব। তাইলেই দেখবেন যে আপনি অনায়াসে আপনার পিসিতে বা আপনার ডেস্কটপে বা আপনার ল্যাপটপে আপনি ফটোশপ ইনস্টল করে ফেলতে পারতেছেন। ফটোশপে আপনি অনেক কিছুই করতে পারবেন। সেটা এখন তো ফটোশপ অনেক অ্যাডভান্স হয়ে গেছে, মানে সিসি যেটা ক্রিয়েটিভ ক্লাউড সেটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সেটা নিয়েও আমি বেসিক্যালি আমরা আলাপ করব। তো লাস্ট একটা ইনফরমেশন দিয়ে আমি শেষ করব এই বকর বকর পার্ট, মানে এই যে হিস্টোরিক্যাল পার্ট, এই যে গল্প মানে ফটোশপ নিয়ে যাবতীয় যে বকর বকর আমি করতেছিলাম সেটা শেষ করবো হচ্ছে লাস্ট একটা ইন্টারেস্টিং, যেটা আমার কাছে খুব ভালো লাগছে, যে থমাস ভাই এবং নল ভাই, এই দুইজন। থমাস ভাইয়ের ইন্টারনেটে তেমন কোনো ছবি নাই, নল ভাইয়ের খুব সুন্দর একটা ছবি আছে। তো থমাস ভাই এবং নল ভাই, তার আগে একটু বলে নেওয়া ভালো যে মিস্টার জন নল, উনি কিন্তু বেসিক্যালি স্টার ওয়ার্সের যে স্টার ট্রেক দ্য নেক্সট জেনারেশন, হ্যাঁ, সেইটার ভিএফএক্স কোঅর্ডিনেটর ছিলেন উনি। সো ভিএফএক্স কোঅর্ডিনেটর শুনলেই আমার কাছে আমার বাংলাদেশি ওয়াহিদ ইবনে রেজা ভাইয়ের কথা মনে পড়ে যায়। উনি আমাদের উন্মাদেরই কলিগ এবং এখন রীতিমতো হলিউড কাঁপায় বেড়াচ্ছেন। সো এই ভদ্রলোক আমাদের ফটোশপের জন ভাই, সে দুর্দান্ত গতিতে লুকাস ফিল্মে হচ্ছে এখনো কাজ করে যাচ্ছেন। স্টার ওয়ার্সের বিভিন্ন এপিসোডে উনি কাজ করছেন। আর থমাস ভাই যিনি, তিনি এখনো ফটোশপের বিভিন্ন মানে অ্যাডোবির সঙ্গেই ফটোশপকে কেমনে আরো অ্যাডভান্স করা যায় সেটা নিয়ে কাজ করে যাচ্ছেন। ইন্টারেস্টিং বিষয় যেটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে 2019 সালে থমাস এবং জন নল, এনারা দুইজন
সায়েন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড ফর দ্য অরিজিনাল আর্কিটেকচার, বেসিক্যালি ফটোশপ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য ওনারা অস্কার পাইছিলেন। কি কুল একটা বিষয়, মানে একটা সফটওয়্যার বানায় ওনারা অস্কার পেয়ে গেছেন। মুভি বানানো লাগলো না, ওয়াও। কিন্তু আজীব করা বিষয় হচ্ছে গিয়ে যে এই ফটোশপটা ব্যবহার কইরা অনেক মানে অ্যানিমেশন মুভি কিংবা অনেক কি বলে, শুধু অ্যানিমেশন মুভি না, লিটারেলি রেগুলার যেই মানে আমরা যেসব মুভি দেখি ওইসবেও ফটোশপের ব্যবহার, বা ফটোশপে যে ক্লাউডের যতগুলো সফটওয়্যার আছে আই থিঙ্ক ব্যবহার করা হয় রেগুলার বেসিসে। সো ফটোশপের ব্যবহারের জায়গায় যদি আমি আসি, তো এটা বলতে বলতে বেসিক্যালি আমরা ফটোশপটা বোধহয় ওপেন করা জরুরি। সো আমি ফটোশপ অন করতে থাকি এবং দেখেন ফটোশপের যে এই যে এই পোর্শনটায় অনেকজনের নাম দেওয়া আছে, হ্যাঁ, এই যে এখানে থমাস নল, জন নল, হ্যাঁ, দেন এখানে ইনফ্যাক্ট তারা ক্রেডিট যে দেয়, যে আর্টওয়ার্কটা, এটা যে আর্ট যে বানাইছে তার মানে যে আঁকছেন তার ক্রেডিট পর্যন্ত এখানে দেওয়া আছে। তো ওপেন হয়ে গেল আমাদের ফটোশপ ইন্টারফেস। কি জানি একটা বলতে নিয়েছিলাম, ভুলে গেছি, যাই হোক, যদি মনে পড়ে পরে আবার বলে ফেলবো নি। তো আমরা বলতে বলতেই মনে হয় আমরা ঢুকে পড়েছি আমাদের ফটোশপের জগতে। ও, যেটা বলতে নিয়েছিলাম মনে পড়ছে, ফটোশপ যে শুধু ডিজাইনের কাজেই ব্যবহার করা হয় কিংবা ইমেজ রিটাচ বা এডিট করার যে ব্যাপার ওইটাতেই যে শুধু ব্যবহার করে তা না। ফটোশপের ব্যবহার এখন একদম বিস্তৃত, মানে একদম এটার কোনো কি বলে লিমিট নেই আমার কাছে, মানে লিমিটলেস ব্যবহার করা হয়। আর্টিস্টরা ব্যবহার করেন, কার্টুনিস্টরা ব্যবহার করেন, ডিজাইনাররা ব্যবহার করেন, লোগো যারা ডিজাইন করেন তারা ব্যবহার করেন, তারপরে যারা অনলাইনে বিভিন্ন পোস্ট বানান তারা ব্যবহার করেন। অনেকে ফটোশপের সাথে সাথে যখন একটু অ্যাডভান্স হয় তখন তারা ইলাস্ট্রেটর ব্যবহার করেন, যেমন আমি ইলাস্ট্রেটরের কাজ মোটেও পারি না। ফটোশপের কাজে আমি খুব যে ভালো পারি তা না, বাট মোটামুটি আমি কাজ চালানোর মতন, ওই যে যেহেতু আমি বেসিক ক্লাস নিতেছি, সো আমি মোটামুটি বেসিক গুলো টুকটাক জানি আর কি। আর আমার যতটুকু জানলে আমি একটা কাজ নামাইতে পারবো ততটুকু আমি বুঝি। তো ওই ব্যাপারটি এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সো আপনারা যদি দেখেন যে এই হচ্ছে গিয়ে ফটোশপের পুরো ইন্টারফেস, এই কোনায় হচ্ছে গিয়ে ওয়েল, ফটোশপ ব্যবহার করার ক্ষেত্রে প্রথম যে দুইটা জিনিস বেসিক্যালি আপনাদের খুবই, তিনটা জিনিস, মানে দুইটা জিনিস মূলত যেটা লাগবে, এক হচ্ছে একটা ভালো মাউস, যেটা যেটা দিয়ে বেসিক্যালি আপনি ডিজাইনের ব্যাপারগুলা করবেন, একটা ভালো কিবোর্ড যেটাতে মাস্ট কোনো বাটন থাকুক আর না থাকুক কন্ট্রোল আর জেড যাতে মাস্ট থাকে, কারণ আপনাকে এডিট করার সময় প্রচুর আন্ডু করা লাগতে পারে, সো কন্ট্রোল জেড থাকতেই হবে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আপনার ডেফিনেটলি একটা কিবোর্ড থাকলে এখানে সবগুলো বাটনই থাকবে, সো কিবোর্ড থাকাটা খুবই জরুরি। এটার মধ্যে কি বলে, কিবোর্ডের ব্যবহারের বিষয়েও আমরা আলাপ আলোচনা করব। তো ইন্টারফেসটা অন করলেই এটা হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউড, আমি অন করছি, যেটা সিসি নামে পরিচিত, যেটা CS6 এর পরবর্তী ভার্সন থেকে শুরু হয়েছে আর কি। এখন আমি ইউজ করতেছি হচ্ছে গিয়ে ফটোশপ 2020, মানে CC 2020 ভার্সনটা, একদম লেটেস্ট যেটা সেটা। তো এটার উপরের দিকে যদি আমরা দেখি, এখানে আছে হচ্ছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, হেল্প ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে আর নাই ইত্যাদি নাই, মানে এই পর্যন্তই। সো ওপেন করতে হলে যখন যে কোনো একটা, সাপোজ আপনি কোনো একটা ফাইল বা একটা ডিজাইন করতে চান, সো ওটার জন্য প্রথম বেসিক যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা বা পেজটার সাইজ কি হবে। সো ধরে নিই আমাদের পেজের সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি। সো আমরা ফাইল অপশনে যাব, দেন আমরা নিউ অপশনে যাব, যেখানে জায়গাটা আমি অলরেডি কাজ করছিলাম বলে আমার এখানে 12x16 সাইজ দেওয়া আছে। সো এখানে যে অপশনটা আছে যে আপনি চাইলে শুরুতেই আপনার যে ফাইলের নাম লিখে ফেলতে পারেন। আমরা সাপোজ এটার নাম দিলাম হচ্ছে রবি 10ms। দেন এই অ্যারোতে গেলে আপনি সেভ প্রিসেটে জিনিসটা অ্যাজ এ সেভ প্রিসেট হিসেবে রাখলে আপনার এটা সেভড হিসাবে থাকলো, মানে থেকে যাবে একটা প্রিসেট হিসাবে, এটা আপনি রেখে দিতে পারবেন। পরবর্তীতে আপনি দুমদাম এই সাইজের কোনো কাজ করলে আপনি অটোমেটিক্যালি শুরুতেই যে পাশেই এখানে পেয়ে যাবেন হচ্ছে এই কাজটা। খেয়াল করবেন যে আপনার সাইজ যেটা পাশাপাশি এবং মানে হাইট অ্যান্ড উইডথ এটা যাতে ঠিকঠাক থাকে, এবং অনেকগুলা
কি বলে অপশন আছে এখানে, পিক্সেল অপশন আছে এখানে, ইঞ্চেস আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্টস আছে, পিকাস, আমি জানি না পিকাস কি জিনিস, বাট আছে। সবচেয়ে বহুল প্রচলিত হচ্ছে ইঞ্চিস, সো আমি ইঞ্চিসেই যাচ্ছি। সো 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি সাইজের একটা আমরা একটা ডিজাইন বানানোর চেষ্টা করব, যেখানে ওরিয়েন্টেশন এই পোর্শনটাই হচ্ছে গিয়ে এটাতে পোর্ট্রেট বা লম্বালম্বি ওই অপশনও আছে। আপনি চাইলে এটা চেঞ্জ করে ল্যান্ডস্কেপ পোর্শনও দিতে পারেন। আমি আপাতত পোর্ট্রেট অপশনই রাখতেছি। দেন আসে হচ্ছে রেজুলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। ইউজুয়ালি আমি প্রেফার করি হচ্ছে গিয়ে যে 300 পিক্সেল পার ইঞ্চেস যাতে থাকে। পিক্সেল পার ইঞ্চেস মানে হচ্ছে গিয়ে যে পিপিআই, এটা অনেক ক্ষেত্রে আপনারা হয়তো বা ডিপিআই নামেও হয়তো বা শুনে থাকতে পারেন। ডিপিআই মানে হচ্ছে ডট পার ইঞ্চেস, মানে প্রত্যেকটা ইঞ্চিতে কতগুলা পিক্সেল বা ডট আছে। পিক্সেল মানে হচ্ছে কি যে আপনার পিক্সেলের ডিটেইলে না গেলাম, আর যদি যাইও মানে হচ্ছে একটা মনিটরে যতগুলো ডট আপনারা দেখতে পান একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডট, সেগুলো হচ্ছে পিক্সেল। সো মনিটর না মানে যেই কি বলে যে স্ক্রিনে আপনি কাজ করতেছেন সেটার ক্ষেত্রে। তো পিক্সেল পার ইঞ্চেস মানে হচ্ছে গিয়ে যে প্রত্যেক ইঞ্চিতে কতগুলা ডট আছে। সো 300 ইজ এ ভেরি স্ট্যান্ডার্ড, তার মানে হচ্ছে রেজলিউশন মোটামুটি ভালো। সো 300 ডট পার ইঞ্চি মানে প্রত্যেক ইঞ্চিতে 300টা করে পিক্সেল এখানে আছে। এরকম একটা ফাইল আমরা ওপেন করছি। এটা যদি আপনি কমান তার মানে আপনার ফাইলের রেজলিউশন কমে যাবে, যদি আপনি আরো বাড়ান তাইলে ফাইলের রেজলিউশন অনেক বাড়বে। কিন্তু এটা মানে 300 এর বেশি নিলে হচ্ছে গিয়ে ফাইলের সাইজ যেটা অনেক বাইরে যায়। সো ওইটা একটা প্যারা আর কি, আপনি পরে ফাইলটা ওপেন করতে বা আপনার পিসি যদি স্লো হয় তাহলে সেক্ষেত্রে একটা ঝামেলা হইতে পারে আর কি। বাট 300 খুবই স্ট্যান্ডার্ড, এটা আপনি চাইলে অনেক বড় করতে পারবেন আর কি। দেন আসে হচ্ছে কালার মোড। কালার মোডে অনেকগুলা কালার মোড আছে। ইউজুয়ালি আরজিবি ইজ এ বেটার অপশন। আরজিবি এবং সিএমওয়াইকে এই দুইটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বহুল প্রচলিত। গ্রে স্কেল হচ্ছে গিয়ে যেটাতে হচ্ছে গিয়ে আপনি সাদা কালো আর কি। হ্যাঁ, তো অন্যগুলো কালার নিলে অ্যাকচুয়ালি গ্রে স্কেলেই আসবে। আরজিবি যদি আপনি অনলাইনে কোনো কাজ করতে চান, মানে আপনি সাপোজ কাজটা অনলাইনে পোস্ট করবেন, তাইলে আরজিবি রাখাটা বেটার, কারণ অনলাইনের ছবিগুলো অ্যাকচুয়ালি রেড গ্রিন ব্লু এই 3 বেসিক টোনে পোস্ট হয় বা আপলোড করলে ওইটা এই কালারটা আরজিবি মোডে অ্যাকচুয়ালি ছবিকে কনভার্ট করে। সিএমওয়াই কে যদি আপনি সিএমওয়াই কে যদি কাজ করেন সেটা অনলাইনে দিলে দেখবেন যে যেই স্ক্রিনে আপনি যেই কালারটা করতেছিলেন অনলাইনে পোস্ট করার পর কালারটা লিটারেলি আকাশ পাতাল পাল্টায় যাবে আর কি। সিএমওয়াই কে কালারটা ইউজ করা হয় যদি সেটা আপনি প্রিন্টের জন্য পাঠান, সাপোজ পত্রিকায় আপনি এটা প্রিন্টের জন্য যাবে, সেই ক্ষেত্রে যদি আপনার হয়, কিংবা আপনি এটা সাপোজ পোস্টারটা প্রিন্ট হবে বাইরে ঝুলানো হবে, এই টাইপের ব্যাপার স্যাপার হলে সিএমওয়াই কে মোড ইউজ করা বেটার। বাট অলওয়েজ আমি প্রেফার করবো যে আরজিবি মোডেই কাজ করেন ভাই, উদয় এত পাকনামি করার দরকার নাই। আর শুরুতেই শুরু করছেন বেসিক দিয়া, সো বেসিক গুলাই আগে শেষ করা ভালো। বিটের ক্ষেত্রে 8 বিটই রাখা বেটার। ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, বাট আমি অলওয়েজ হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই প্রেফার করি। এরপরের জিনিসগুলো অ্যাকচুয়ালি না ধরলেই ভালো, যা আছে প্রি মোড সেই হিসাবেই রাখা বেটার। সো তারপরে আপনি ক্রিয়েটে চাপ দিবেন, সুন্দর আপনার ইন্টারফেসটা চলে আসলো একদম সুন্দর চমৎকার ভাবে আমাদের চোখের সামনে ফটোশপের ইন্টারফেস ওপেন হয়ে গেল। তো আমি ভিডিওটা যখন করতেছি বেসিক্যালি যে সফটওয়্যারটার মাধ্যমে এটার এডিট করতেছি যাতে স্ক্রিনটা আসে, সেটার কারণে অ্যাকচুয়ালি এখানে একটা পোর্শন ঢেকে যাচ্ছে। সরি ফর দ্যাট, আমি জানি না এটা কেন সরাইতে হবে, বাট মোটামুটি আই গেস যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা বুঝাইতে পারবো। তো ফটোশপ সিসি ভার্সনের একটা গুড থিং আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা এখানে যে বার আছে প্রত্যেকটাতে অ্যাকচুয়ালি আপনি যদি আপনার পয়েন্টারটা রাখেন তাহলে অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি আমার এই ক্লাসটা হয়তো আপনার করাও লাগবে না, আপনি ফটোশপ সিসি অন করবেন, অন করার পর এই জায়গাগুলোতে আপনি পয়েন্টার ধরবেন, তাইলে অ্যাকচুয়ালি আপনি বুঝে ফেলতে পারবেন হচ্ছে আপনার মাউসের পয়েন্টারটা ধরলেই অ্যাকচুয়ালি বুঝে ফেলতে পারবেন যে কোনটার কি কাজ। কারণ এখানে আগে যে জিনিসটা শুধু টেক্সটে দেওয়া হইতো তারা এখানে কাইন্ড অফ একটা ভিডিওর মতনও দিয়ে রাখছে, যে
যাতে নতুন যারা ওপেন করবে বা কাজ করবে তারা অ্যাকচুয়ালি এটার ব্যবহার সম্পর্কে যাতে জানতে পারে। হ্যাঁ, তো এই ব্যাপারটা খুবই ইউজফুল, এবং আপনারা এটা ব্যবহার করলে আমার এই ভিডিও দেখার কোনো দরকার নেই। মানে আপনার এইখানে পজ দিয়া এরপরে সিসি নামায়া, ফটোশপ সিসি নামায়া আপনার লিটারেলি কাজ শুরু করে দিতে পারেন আর কি, ওই জিনিসগুলো দেখে দেখে কোনটার কোন টুলের কি কাজ সেটা বুঝা। তারপরেও যেহেতু ক্লাস নিচ্ছি, তো আমার মনে হয় যে প্রত্যেকটা এক দফা করে বলা উচিত, ভালো, এটাতে কোনো দোষের তো কিছু নাই। সো শুরু করে দিই আমরা আমাদের ফটোশপের বেসিক ক্লাস। হ্যাঁ, শুরুতেই আসি হচ্ছে গিয়ে এখানে সাইডে যে টুলবার আছে, সেই টুলবার, এটা নিয়ে আমরা যদি একটু আলাপ আলোচনা করি। টুলবারে এটা কিন্তু মুভও করানো যায়, ভেরি মাচ ফান। হ্যাঁ, তো একটা হচ্ছে যে আপনি এরকম একটা সাইজের পোস্টার বানাবেন, সেটার কাজ। আরেকটা হচ্ছে লেটসে আপনি যদি অনলাইন থেকে কোনো কিছু ডাউনলোড করতে চান, ডাউনলোড করে একটা ছবি ডাউনলোড করলেন, সেটার উপর বেস করে একটা ফটো ম্যানিপুলেট করতে চান, ওইখান থেকে কিছু কাট পিস অ্যাড করে নতুন একটা ছবি আপনি বানাইতে চান বা ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে ওইটা ব্যবহার করে আপনি করতে পারবেন আর কি। মানে এখানে আপনি কি বলে অনলাইন থেকে ছবি নামায়া তারপরে ওই ইমেজ এই সাইজে নিয়ে আসা একটা পোস্টার রেডি করা, কিংবা একটা অনলাইনের জন্য পোস্ট রেডি করা, কিংবা একটা মেম রেডি করা, যেগুলোই করতে চান, বা কার্টুন আঁকা, হোয়াট এভার ইট ইজ, সেটা আপনি করতে পারবেন। বা পেন্টিং করতে চাইলে সেটাও করা সম্ভব, রেফারেন্স নিয়ে যেটাই আপনি করতে চান। তো শুরুতেই চলে আসে হচ্ছে গিয়ে আমাদের প্রথম যেই টুল, সেটা হচ্ছে গিয়ে এটার নাম যদি আমরা বলি, সেটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের কাজ হচ্ছে যে আপনি লেটসে কোনো একটা ছবি, আমরা একটা ছবি ওপেন করি, দেখি কোন ছবিটা আমরা ওপেন করতে পারি। আচ্ছা, সো ছবি 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 কোথায় আছে? ছবি 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 আচ্ছা, সো লেটসে কোনো এক কালে আমি নাপাকুম গিয়েছিলাম, সো সেখানের কোনো একটা ছবি আমরা বের করার চেষ্টা করি। ওকে ওকে, এখানে ছবি নাই। আচ্ছা, এখানে আছে। বাহ, খুবই চমৎকার একটা ছবি আমি ওপেন করেছি, যেখানে আমি সাইকেল চালানোর হেলমেট পরে নদীতে মাছ ধরতে নামছি। সো এই চমৎকার এই ছবিটা আমরা এখন এডিট করার চেষ্টা করব। সো এখন লেটসে আমার যে পোস্টার সেটা তো ব্ল্যাঙ্ক, আমি এই ছবিটা এখানে নিয়ে আসতে চাই। সো এই ক্ষেত্রে আমার মুভ টুলটা খুব কাজে দিবে। সো আমি মুভ টুলটা পিক করে মাউসের পয়েন্টার যেটা ওইটা দিয়ে টেনে ধরে আমি যদি টেনে নিয়ে এই ফাইলের উপর ফেলি, চমৎকারভাবে এই ছবিটা আমার এই ফাইলে চলে আসবে। এখন আপনি এটাকে যদি রিসাইজ করতে চান, যেহেতু দেখতেছেন যে এটা আমার পুরা স্ক্রিন জুড়ে নাই, একটা পোর্শন বের হয়ে আছে, পুরাটা ছবি আমি যদি আমার এটার মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে আমি কোনা ধরে ইজিলি এটাকে টেনে ছোট করে ফেলতে পারবো। এখন আপনি যদি রেশিও ঠিক রেখে ছবিটা ছোট বড় করতে চান, তাইলে সিসিতে এটা আপনার আর কোনো কিছু, কিবোর্ডের কোনো কিছু চাইপা ধরা লাগবে না। কিন্তু আপনি যদি রেশিও ঠিক না রাখা বড় ছোট করতে চান, তাইলে হচ্ছে কি আপনি শিফট চেপে ধরবেন, কিবোর্ডের শিফট বাটনটা চেপে ধরবেন। চেপে ধরলে দেখবেন যে এখানে অলরেডি শিফট লেখাটা উঠে গেছে। তো শিফট ধরা মানে হচ্ছে আপনি এখন এটারে যেমনে মন চাই সেমনে লেটকা চেটকা ছোট বড় করতে পারবেন, যেটা ডিজাইনের ক্ষেত্রে না করাই ভালো।
কন্ট্রোল জেড মেরে এটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসছি। সো আমরা দেখতে পাইতেছি যে এইটার কালার বা লাইট একটু কম বেশি, একটু মানে আমার যেমন ফেসের পোর্শনটা একটু ডার্ক মনে হচ্ছে। সো কালার কারেকশনের ব্যাপার স্যাপারগুলোতে আমরা পরে আসতেছি। তার আগে আমরা যদি এরপরের যেমন আরেকটা বিষয় একটু দেখেন যে যেই টুলগুলার কোনায় হচ্ছে গিয়ে অ্যারো দেওয়া আছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে আরো মাল্টিপল অপশন ওয়ালা টুল আরো আছে। সো আপনি যদি এইটার উপরে পয়েন্টার চেপে ধরে এটা টান মারেন, তাইলেই দেখবেন যে এখানে দুইটা পোর্শন আসছে। একটা হচ্ছে মুভ টুল আর একটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলের কাজ হচ্ছে এটা পার্টিকুলার পয়েন্ট যতটুকু আপনার দরকার ততটুকুর আর্টবোর্ড ক্রিয়েট করে দিবে। যেটা যদি আমরা এটার উপরে রাখি, অলরেডি আর্টবোর্ড টুলে লেখাই আছে যে ক্রিয়েটস মুভস অর রিসাইজ মাল্টিপল ক্যানভাসেস। সো এটা অ্যাকচুয়ালি ক্যানভাসের সাইজ আপনি যদি কোনো একটা পার্টিকুলার পোর্শন নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আর্টবোর্ড টুলটা দিয়ে ওইটা মুভ টুলের ভিতরে আর্টবোর্ড টুল দিয়ে এটা করতে পারবেন। কন্ট্রোল জেড মেরে আমি আমার আগের জায়গায় ফিরে আসি, কারণ মুভ টুলের যতটুকু কাজ সেটা আমি করে দেখাই ফেললাম। যে আমি সাপোজ অন্য জায়গার থেকে ছবি নিয়ে আসা, অথবা এই ছবিটাকে যদি আমি অন্য অবস্থানে মুভ করতে চাই, সেটাও আমি করতে পারবো। লেটস সে আমরা এই ছবিটার উপর বেস করে একটা পোস্টার বানাবো। পোস্টারটা হচ্ছে যে মোস্ট ওয়ান্টেড, এই ব্যক্তিকে ধরিয়ে দিন টাইপ একটা পোস্টার। হ্যাঁ, সো আমার ছবি নিয়ে আসলাম। এরপরে যদি আমি ধরি হচ্ছে যে এর পরের টুলটাতে, সেটা হচ্ছে এটার উচ্চারণটা খুবই কঠিন, আমি জানি না এটার উচ্চারণটা এক্স্যাক্টলি কি। আমার কাছে মাঝে মধ্যে এটার উচ্চারণ মনে হয় যে মার্কি টুল, আবার মাঝে মধ্যে মনে হয় যে মার্কু টুল, আবার মাঝে মধ্যে মনে হয় যে মার্কুই টুল। হ্যাঁ, এখন এটা অ্যাকচুয়ালি কি টুল উচ্চারণ সেটা ইম্পর্টেন্ট না, বাট এই পোর্শনটার কাজ হচ্ছে যে সাপোজ এখানে রেক্ট্যাঙ্গুলার অপশন আছে। সো আপনি যদি আপনার ছবির কোন একটা পার্টিকুলার পোর্শন, লেটস সে আপনি যদি রেক্ট্যাঙ্গুলার ভাবে নিতে চান, সিলেক্ট করতে চান, হ্যাঁ, সো এইটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। এবং সিলেক্ট করার পর যদি আপনি রাইট ক্লিক বাটন, মাউসের রাইট ক্লিক বাটন ক্লিক করেন, তাহলে দেখবেন অনেকগুলা অপশন আছে এখানে। যেমন ডিসিলেক্ট অপশন মানে হচ্ছে আপনি যে পোর্শনটুকু সিলেক্ট করছেন সেটা আপনি যদি বাদ দিতে চান, বাদ দিতে একজন হচ্ছে সিলেকশনটা বাদ দিতে চান, তাহলে আপনি হচ্ছে ডিসিলেক্ট চাপ দিলেই সেটা চলে যাবে। দেন আসে হচ্ছে গিয়ে সিলেক্ট ইনভার্স, যেটার মানে হচ্ছে যেই পোর্শনটুকু আপনি সিলেক্ট করছেন, আপনি যদি ওই পোর্শনটুকু বাদে বাকি যেই এরিয়া আছে ওই এরিয়াটুকু নিতে চান, তাহলে অ্যাকচুয়ালি এটা ঠিক অপোজিটটা সিলেক্ট হয়ে যাবে। সো এখন যদি আমি সাপোজ ডিলিট অপশন চাপ দেই বা ডিলিট বাটনটা চাপ দেই, তাহলে দেখেন ওই পোর্শন বাদে বাকিটুকু গন, বাদ, আনডু। সো দেন আসে হচ্ছে ফেদার, যেটা অ্যাকচুয়ালি এটা আমার জন্য মানে ফেদার মানে কি, পাখির পালক। পাখির পালকের যেমন একটা কি বলে সারাউন্ডিং এরিয়াটা কেমন থাকে, যদি এটার 50%, ওকে। ফেদার মানে হচ্ছে পাখির পালকের যেরকম থাকে আর কি। হ্যাঁ, ফেদার মানে তো কি পাখির পালক। সো এই যে পাখির পালকগুলো কি থাকে, কার্ভ থাকে না। সো ফেদার মানে হচ্ছে গিয়ে যে আমার যে কোনাটা রেক্ট্যাঙ্গুলার ছিল, কোনা একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, সেটাকে যদি আমি রাউন্ডিশ করে ফেলতে চাই, মানে ফেদার যেমন পাখির পালক যেরকম একটু কি বলে একটু বাঁকানো ভাবে থাকে, হ্যাঁ, সেই বাঁকানো ভাবে যদি আমি করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে ফেদার অপশনটার কাজ চলে আসে। সো এটা আমার দরকার নাই, আমি এটা 0তেই থাকুক। সরি, ক্যান্সেল করে আমি কন্ট্রোল জেড মারি, তাহলে আনডু হয়ে গেল। তারপরে এখানে আরো অনেক রকমের অপশন আছে, খুব একটা যেগুলার দরকার আমি মাঝে মধ্যেই দেখি না, বাট
ইন্ডিভিজুয়ালি যদি আমি ধরি কয়েকটা, যেমন ফিল অপশন মানে হচ্ছে এই পোর্শনটুকু যদি আপনি কালার করে ফেলতে চান, যে সাপোজ আমার ফোরগ্রাউন্ড কালার মানে হচ্ছে গিয়ে যে এইখানে যেই কালারেরটা দেখাচ্ছে মানে উপরে যেটা আছে দ্যাটস ফোরগ্রাউন্ড, নিচে যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ড। সো আমি যদি গ্রাউন্ড কালার পিক করি তাহলে যে কালারটা আমার ফোরগ্রাউন্ডে আছে মানে উপরে আছে, সাপোজ এখানে একটু গ্রিনিশ আছে, সো আমি যদি এটা সিলেক্ট করে ওকে দেই তাহলে আমার যে কালারটা ফোরগ্রাউন্ডে আছে মানে উপরে আছে সেইটার কালার এখানে ফিল হয়ে যাবে। যেই কালারটা সাপোজ আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার নেই, ব্যাকগ্রাউন্ডে আছে হোয়াইট, সো এটা হোয়াইট হয়ে যাবে। যদি আমি ফিলে অন্য কালার মানে এখানে কালার যে অপশনটা আছে এটা নেই, তাহলে একটা কালার পিক অপশন চলে আসে। সো আমি আমার পছন্দ মতন কালার পিক করে সিলেক্ট করে ওকে দিলে সেটা ওই কালার হয়ে যাবে। ফিল অপশনটা বেসিক্যালি সাপোজ লোগো ডিজাইন করার ক্ষেত্রে সামহাউ হয়তো বা এটা আপনার কাজে লাগতে পারে। দেন স্ট্রোক মানে হচ্ছে হার্টের স্ট্রোক না, স্ট্রোক হচ্ছে গিয়ে বেসিক্যালি এই যে আমার যে একটা বাউন্ডারি লাইন আমি সিলেক্ট করছি, এইটাতে যদি আমি একটা বক্স করতে চাই বা এটার একটা আউটলাইন আমি ক্রিয়েট করতে চাই, তাইলে আসলে তখন স্ট্রোকের ব্যাপারটা চলে আসে। সো আমি যদি কালার একটা সাপোজ দ্যাটস সলিড ব্ল্যাক না সলিড হোয়াইট যদি আমি ইউজ করি এবং এটার স্ট্রোকের উইডথ যদি আমি একটু বাড়ায় দিই লেটস সে 50, সো এবং এখানে তিনটা অপশন আছে ইনসাইড, সেন্টার, আউটসাইড মানে হচ্ছে এই লাইন মানে আমার যে ঝিকিমিকি করছে এটার আউটসাইডে দিলে এটার আউটসাইডে লাইনটা ক্রিয়েট হবে, ইনসাইডে দিলে এটার ভিতরে লাইনটা ক্রিয়েট হবে, আর সেন্টার মানে হচ্ছে দুই পাশ মিলায়া হবে। সো সেন্টার রাখাটাই বেটার। ওকে দিলে সুন্দর চমৎকার দুই পাশ মিলায়া আমার একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল। এটাও আমার আপাতত দরকার নেই। লেটস সে এখন আপনি স্কোয়ার না, আপনি অ্যাকচুয়ালি রাউন্ড একটা এরিয়া আপনি সিলেক্ট করতে চান, যেমন আমাদের প্রোফাইল পিকচার, ফেসবুকের প্রোফাইল পিকচার এখন রাউন্ড হয়ে গেছে। সো রাউন্ড আপনি সিলেক্ট করতে চান, সেম এই যে কোনার যেই অ্যারোটাতে আপনি হালকা চাপ দিয়ে টান মারবেন, তাইলে দেখবেন যে এখানে আরো কয়েকটা অপশন যেমন রেক্টেঙ্গুলার মার্কুই বা মার্কু টুল হোয়াট এভার ইট ইজ। রেক্টেঙ্গুলার মানে চতুষ্কোণ বা কি বলে চতুর্ভুজ টুল, তার নিচে দেখবেন যে এলিপ্টিক্যাল মার্কুই or elliptical মার্কুই। এলিপ্টিক্যাল মানে হচ্ছে গিয়ে যে আপনি এটাকে চাইলে গোলাকার ব্যাপার স্যাপার আপনি যে কোনো শেপে করতে পারেন। সো সাপোজ আপনি সার্কেল করতে চান, সো একদম পারফেক্ট সার্কেল হচ্ছে না, এটা কি ল্যাটকায় যাচ্ছে। সো পারফেক্ট সার্কেল যদি আপনি করতে চান, যেমন সাপোজ আমি পারফেক্ট হইলো না, এটা একটু ডিমের মতন হয়ে গেল। পারফেক্ট করতে চাইলে আপনি শিফট চেপে ধরবেন, দেখবেন কি সুন্দর একটা চমৎকার বৃত্তাকার একটি অপশন চলে এসেছে। এটাকে সিলেক্ট করে আপনি রিপজিশনও করতে পারবেন। সো বৃত্তাকার ব্যাপারটাও সেম ভাবেই কাজ করে। আপনি রাইট ক্লিক করে যতটুকু আপনার দরকার, লেটস সে এই পোর্শনটুকু আপনি সিলেক্ট করতে চান, এই পোর্শনটুকু আপনি রাখতে চান, বাকি অংশটুকু ফেলে দিতে চান। সো আপনি এই পোর্শনটুকু সিলেক্ট করার পর সিলেক্ট ইনভার্স দিবেন এবং ডিলিট মারবেন, এই পোর্শনটুকু বাদ হয়ে যাবে। যাক আমাদের আপাতত ছবি পুরোটাই থাকুক। সো বৃত্তাকারটাও গেল। এখন লেটস সে বৃত্তাকার পোর্শন আমি এই পোর্শনটুকু সিলেক্ট করলাম। এখন আমার এই সাইডের আরো একটা পোর্শনও সিলেক্ট করা দরকার এট এ টাইম। তখন এখানে উপরে দেখেন মাল্টিপল, এখানে যেমন সিঙ্গেল লেয়ার মানে সিঙ্গেল একটা অপশনে ক্লিক করা আছে, তার মানে আমি একবারের বেশিটাকে আর কোনো জায়গা সিলেক্ট করতে পারতেছি না। আমি যদি পরের যেই অপশনটা আছে ওইটাতে যদি সিলেক্ট করি, তাহলে অ্যাকচুয়ালি আমি এটার সাথে যেমন এটার সঙ্গে অলরেডি একটা প্লাস চলে আসছে, দেখা যাচ্ছে এই যে পয়েন্টারের সাথে একটা প্লাসও চলে আসছে, তার মানে আমি এটার সঙ্গে অ্যাডিশনাল আরো একটা জায়গাও আমি চাইলে সিলেক্ট করতে পারবো, তাতে পাশাপাশিটার কোনো ক্ষতি হবে না। সো সেটা আমি এই পোর্শনটুকু সিলেক্ট করলাম। সো এখন আমি এইটুকু আর এইটুকু বাদে বাকিটুকু ফেলে দিতে চাই যদি, তাহলে আমি সিলেক্ট ইনভার্স দিয়ে ডিলিট, তাইলেই আমার যতটুকু দরকার ততটুকু রয়ে গেল, বাকি অংশটুকু বাদ হয়ে গেল।
এরপরের দুইটা খুব একটা জরুরি লাগে না, সো এটা নিয়ে শুধু শুধু কথা বাড়ানোর কিছু নাই। গেল আমার মুভ টুল, সাথে গেল মার্কি টুল অর মার্কুই টুল অর মার্ক টুল। তারপরে আসে হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা খুবই জরুরি একটা টুল, যেটা ওই উপরে যে সিলেকশন টুলের যে ব্যাপারটা, মার্কি টুলের যে ব্যাপারগুলো আছে ওইটারই একটা আরো সহজ ভার্সন। ল্যাসো বেসিক্যালি কি? ল্যাসো হচ্ছে আমরা যদি ওয়েস্টার্ন মুভি দেখে থাকি, ওয়েস্টার্ন মুভিতে কাউবয়রা ঘোড়ায় চড়ে টকবক 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 তাদের কোমরে একটা দড়ি পেঁচানো থাকে। আরো সহজভাবে বললে, যদি আপনারা কমিক বুক পড়ে থাকেন, আপনারা অলরেডি ওয়ান্ডার ওম্যান কে চিনে থাকবেন। সো ওয়ান্ডার ওম্যানের কোমরে দেখবেন যে একটা গোল্ডেন ল্যাসো, যেটা অ্যাকচুয়ালি কাউকে ছুঁড়ে মেরে চেপে ধরলে সে মিথ্যা কথা বলতে পারে না, তার শুধু সত্যি কথাই বলতে হবে, একটা ব্যাপার চলে আসে। আই উইশ এরকম একটা ল্যাসো থাকতো, তাইলে আসলে পৃথিবীতে কোনো অপরাধী থাকতো না। তো কোমরের সেই যে দড়ি, সেটা অ্যাকচুয়ালি তার মাথাটায় হচ্ছে গিয়ে আবার গোল করা থাকে, মানে দড়ি পেঁচায় ইয়া করা থাকে। এটা সুন্দর একটা টেকনিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেরে যে কোনো একটা কি বলে তাদের এক্সপেক্টেড যে বস্তু সেটাকে ধরে ফেলতে পারে আর কি। তো ল্যাসো টুলের কাজ হচ্ছে, আপনি যদি ল্যাসো টুলটা সিলেক্ট করেন, সেম এখানেও কিন্তু সাথে অনেকগুলো অপশন আছে, যেমন ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। সো আমরা আগে শুরুতে আসি হচ্ছে গিয়ে ল্যাসো টুলে। ল্যাসো টুলের কাজ হচ্ছে, লেটস সে আপনি শুধু বডি পোর্শনটুকু বা একটা পার্টিকুলার পোর্শন, ছবির একটা পার্টিকুলার পোর্শন আপনি সিলেক্ট করতে চান। সো ধরলাম আমি হচ্ছে আমার এই পানির মধ্যে সাইকেলের হেলমেট পরে, তার উপরে আবার গোপ্রো বিহীন একটি মাউন্ট লাগানো জায়গা ওয়ালা যে বডিটা, আমি মাছ ধরার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি মাছ ধরতেছিলাম না, নাফাকুমের ওই জায়গায় মাছ নাই, আমি অ্যাকচুয়ালি পিছলা খেয়ে পড়ে যাচ্ছিলাম। তো আমি যদি আমার এই বডি পোর্শনটুকু সিলেক্ট করতে চাই, চমৎকার ভাবে এটাতে সিলেক্ট করে নিতে আমরা পারি, এভাবে জায়গা ধরে ধরে সুন্দর চমৎকার ভাবে আমরা সিলেক্ট করে নিতে পারি। সো আমি যদি সেম আমার আশেপাশের অঞ্চলকে বাদ দিতে চাই, সিলেক্ট ইনভার্স দিয়ে ডিলিট মেরে দিলে আমি যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিতে পারতেছি। তারপরেও আমার কিছু কিছু জায়গা এরিয়া রয়ে গেছে, যেটা অন্যান্য টুল দিয়ে আপনি চাইলে আরো কি বলে আরো ক্লিন করতে পারবেন আর কি। এই গেল হচ্ছে আমার ল্যাসো টুল, বেসিক ল্যাসো টুল যেটা, সেটা। পলিগনাল ল্যাসো টুল হচ্ছে আপনি আরেকটু ডিটেইলে হয়তো বা ধরে ধরে পয়েন্ট ধরে ধরে চমৎকার ভাবে টেনে টেনে জায়গা বুঝে বুঝে সিলেক্ট করতে পারবেন। যদি আপনার স্ট্রেইট লাইন ধরে, সাপোজ এই পুরোটা আপনার একটা বরাবর স্ট্রেইট লাইন করা দরকার, আপনি শিফট চেপে ধরবেন, তাহলে দেখবেন যে জিনিসটা স্ট্রেইট হয়ে গেল এবং স্ট্রেইটলি সিলেক্ট করে ফেলবেন। এটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনি যেই পয়েন্ট থেকে শুরু করছিলেন ওই পয়েন্টে আবার ক্লিক না করেন। এই চলে গেল কেন? তার মানে আমি ঠিক জায়গায় পয়েন্টটা ফালাইতে পারি নাই। তো আমি যদি আবার শুরু করি, লেটস সে এই পোরশন আমি সিলেক্ট করলাম। সো একদম পয়েন্টের জায়গাটা তখনই পাওয়া যাবে যখন দেখবেন যে লেটস সে আপনি যখন অন্য এরিয়াতে পিক করতেছেন, তখন আপনার যে পয়েন্টারটা, সেই পয়েন্টারের সাথে আর কোনো কিছু শো করতেছে না, কিন্তু যখনই আপনি এই পয়েন্টে নিয়ে আসতেছেন তখন এটার সঙ্গে একটা জিরোর মতন গোল বৃত্ত সেটা শো করতেছে। যখনই ওই ব্যাপারটা শো করবে, আপনি যদি ক্লিক করেন, তার মানে আপনার ওই পোর্শনটুকু সিলেক্ট হয়ে গেল। আপনি এটার বাদে যদি বাকি পোর্শনটুকু বাদ দিতে চান, এভাবে বাদ দিয়ে দিতে পারবেন। সিলেকশনের এই টুলগুলা পার্টিকুলার কোনো এরিয়া বা আপনার ছবির পার্টিকুলার কোনো পোর্শনের ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বাড়ানোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজে লাগে, সেটাও আমি দেখাচ্ছি। তার আগে টুল পরিচিতিগুলো অ্যাকচুয়ালি হয়ে নেওয়াটা বেটার। এখন আমি যেটা নিলাম পলিগনাল ল্যাসো টুলের নিচেই আছে হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল।
ম্যাগনেটিক ল্যাসো টুলটা খুবই মজার একটা টুল। সাপোজ আপনি একটা কোনো পার্টিকুলার পোর্শনে ক্লিক করার পর আপনি যদি পয়েন্ট না ধরে জাস্ট আপনার যেই এরিয়াটুকু দরকার ওই এরিয়া ধরে আস্তে আস্তে করে একটু আগান, তাহলে খুব সহজভাবেই ফটোশপ ওইটার আউটলাইন ধরে অটোমেটিক্যালি আপনার ছবিটার ওই এরিয়াগুলা নিজে থেকেই সিলেক্ট করতে পারবে। এই কারণে ম্যাগনেট মানে কি, ম্যাগনেট তো চুম্বক, যে কোনো জায়গায় না, স্টিলে সে অনায়াসে সে গিয়ে করে আটকে যায়। সো এটাও ম্যাগনেটের কাজই করতেছে, সে তার যতটুকু এরিয়া সে পাচ্ছে ফটোশপ অটোমেটিক্যালি আমি যেসব এরিয়া ধরে আমার পয়েন্টারগুলো নিয়ে যাচ্ছি সে ওই এরিয়া ধরে চমৎকারভাবে সিলেক্ট করতে করতে যাচ্ছে। সেম যে পয়েন্ট থেকে শুরু করছেন ওই পয়েন্টে গিয়ে যদি থামেন তাহলে দেখবেন যে আপনার ওই টুলটার নিচে, ম্যাগনেটিক ল্যাসো টুলের নিচে একটা গোল বৃত্ত শো করতেছে। সো ওই গোল বৃত্ত শো করার জায়গাটায় আপনি ক্লিক করবেন, তার মানে আপনার ওই পার্টিকুলার এরিয়াটুকু আপনার সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে এই পোর্শনটুকু আলাদা করতে চাইলে লেটসে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিলে আপনার ওই পোর্শন আলাদা হয়ে গেল। অ্যাকচুয়ালি মানে আপনি যদি আপনার ছবি থেকে ওই অংশটুকু বাদ দিতে চান তাহলে দ্যাটস আ ওয়ে আপনি ওই অংশটুকুকে আলাদা করে ফেলতে পারবেন। কন্ট্রোল জেড মেরে দিই, যতটুকু আমার দরকার ততটুকু। এখন সাপোজ আপনি এটার বাইরের পোর্শনটুকু বাদ দিতে চান, ডিলিট। ওকে, এই গেল আমার ম্যাগনেটিক ল্যাসো টুল, তার মানে ল্যাসো টুলের পোর্শনটুকু হয়ে গেল। এরপরে আসে সিলেকশন টুল। সিলেকশন টুলের অনেকগুলো অপশন, যেমন এক আছে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, দুই আছে কুইক সিলেকশন টুল, তিন আছে হচ্ছে ম্যাগনেটিক ওয়ান্ড টুল, সরি ম্যাজিক ওয়ান্ড টুল। সো আগে যদি আমরা ম্যাজিক ওয়ান্ডের বিষয়টা দেখাই, ম্যাজিক ওয়ান্ড হচ্ছে ম্যাজিক ওয়ান্ড কি, সাপোজ ম্যাজিশিয়ানের হাতে যে ওয়ান্ড থাকে সে ছুমন্তের ছু ব্লা 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 বলে মন্ত্র পড়ে কি বলে সামনে দিকে তাক করে এবং ম্যাজিক হয়ে যায়। হ্যাঁ, বাক্স থেকে কবুতর বের হয়ে যায়, হ্যাট থেকে খরগোশ বের হয়ে যায়, কত কত ধরনের ম্যাজিক হয়ে যায়। তো এটাও এরকম ম্যাজিক টুল, ম্যাজিক সিলেকশন টুল, যেটার কাজ হচ্ছে সরি ম্যাজিক ওয়ান্ড টুল, যেটার কাজ হচ্ছে সাপোজ এই যে এখানে যে সাদা পোর্শনটুকু যতটুকু ফটোশপ দেখতে পাচ্ছে যে এই যে একই কালার পোর্শন, সে একই কালার পোর্শন অটোমেটিক্যালি সিলেক্ট করে ফেলতে পারে। হ্যাঁ, এখন সাপোজ আপনার এই সেম কালারের আশেপাশে যত এরিয়া আছে সেগুলো আপনি সিলেক্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে সিমিলার একটা অপশন আছে, সিমিলারে ক্লিক করলে এই ঠিক সেম কালারের যতগুলা পোর্শন কালার আছে, যতগুলা কালার সে পুরো ছবির মধ্যে খুঁজে পাইছে সবগুলা কালার সে অটোমেটিক্যালি সিলেক্ট করে ফেলছে। সো ম্যাজিক টুলের এটা একটা ম্যাজিক। সো আমার আপাতত দরকার নাই, সো আমি ডিসিলেক্ট করে দিলাম। দেন ম্যাজিক টুলের মধ্যে অবজেক্ট সিলেকশন টুল আছে, এখানে কি হচ্ছে, লোডিং লোডিং লোডিং। বাহ, আমি এই পোর্শনটুকু সিলেক্ট মানে দেখাই দিলাম যে আমার এই অংশটুকু সিলেক্ট করা দরকার, সে আমার মাথাটুকু দেখাই দিয়েছি, মাথাটুকু ধরে নিয়ে আসছে। সো আমার মাথা রেডি। এখন মাথা সাপোজ আমি যদি আমার এই মাথাটাকে বড় করতে চাই, আবার সিলেকশন টুল ধরলে মানে সরি মুভ টুলের অপশনটা ধরলে চার কোনায় চার এরকম ভাবে একটা জিনিস দেখাবে। সামটাইমস এটা অনেকের ক্ষেত্রে দেখায় না তো, কারণ যদি আপনি শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এটা যদি আনটিক করা থাকে তাহলে অ্যাকচুয়ালি এটা দেখাবে না। সো আপনি যদি টিক দিয়ে রাখেন তাহলে এটা শো করবে, এবং তারপর আপনি শিফট চেপে ধরে যদি বড় ছোট করেন, লটকায় চটকায় দেন,
অথবা সেম রেশিও ধরে যদি বড় করতে চান সে চমৎকারভাবে বড় হয়ে যাবে। হ্যাঁ, ওয়াও, কি উইয়ার্ড একটা মাথা আমার। যাই হোক, সো আমি যেহেতু হয়ে গেল আমাদের আপাতত অবজেক্ট সিলেকশন টুলও দেখায় ফেললাম। কুইক সিলেকশন টুল বেসিক্যালি অনেকটা ব্রাশের মতন কাজ করে। এরকম সাপোজ আপনি মাউসের পয়েন্টারটা ক্লিক করে যেই এরিয়া ধরে আগাবেন সে অটোমেটিক্যালি তার রেঞ্জ অনুযায়ী সে এরিয়া সিলেক্ট করতে থাকবে, which is pretty nice. সো ফটোশপ এই ব্যাপারগুলো অনেক অ্যাডভান্স করছে, যে আপনি আপনার কাজ সহজ করার জন্য, ফটো এডিটের কাজ সহজ করার জন্য সে খুব ইজিলি অনেক অনেক ধরনের টুল, অনেক ধরনের অপশন সে দিয়ে রাখছে, কোড করে রাখছে। সো এই গেল হচ্ছে কুইক সিলেকশন টুলের ব্যাপার। দেন আসে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ক্রপ। সো ক্রপ টুল অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে ক্রপ কি। ক্রপ হচ্ছে আপনার ক্যানভাসটার সাইজ আপনি চাইলে যদি চেঞ্জ করতে চান বা ছোট করতে চান, বড় করতে চান, কোনো একটা পার্টিকুলার অংশ মানে আপনার পছন্দ হচ্ছে না সাইজ, সো আপনি চাইলে বড় ছোট করতে পারবেন। হ্যাঁ, হয়ে গেল। এই গেল হচ্ছে ক্রপের কাজ। দেন আসে হচ্ছে গিয়ে ফ্রেম টুল, যেটা আপনার যেটা দেখাই দিচ্ছে যে ক্রিয়েটস প্লেস হোল্ডার ফ্রেমস ফর ইমেজ। সো আপনি যদি এটা আপনার ইমেজের একটা এরিয়া জুড়ে সিলেক্ট করেন, তারপরে আপনি আপনার ইমেজটাকে ওই এরিয়ার মাঝামাঝি নিয়ে আসলে সে অ্যাকচুয়ালি ওই জায়গাটুকু নিয়ে ফেললো। সরি, আমি কি অ্যাকচুয়ালি সিলেক্ট করছি? সরি, এর আগেরটায় সামহাউ এটা ক্রপের জিনিসটা দেখাইছিল। মানে ক্রপেরও যদি আপনি একটা এরিয়া জুড়ে ধরেন সে ওই অংশটুকু ক্রপ করে ফেলবে। সো আমি যদি ফ্রেম টুল ধরি, ফ্রেম টুল অ্যাকচুয়ালি আমার যেই পোস্টারে আমি যদি কোনো ছবি ইনক্লুড করতে চাই, লেটস সে আমার এই ছবিটা এখানে নাই, আমি এই এরিয়াটুকু জুড়ে না, আমি ধরলাম যে এই এরিয়াটুকু জুড়ে আমি হচ্ছে গিয়ে আমার ফটো ফ্রেমটুকু এই এরিয়া জুড়ে আমি রাখবো। ছবিটা যদি আমি অন করি, সো সে এই এরিয়ার বাইরে আর কিছু দেখাবে না। আর একটু ছোট করে দেখাই। সরি, আমার ফটোশপ সামহাউ ক্র্যাশ করার একটা ব্যাপার দেখাইলো, সে বন্ধ হয়ে গেছে কোনো এক কারণে। যাই হোক, এটা কাজ করার ক্ষেত্রে আপনি যদি এখানে অনেক লোডের কাজ হইতেছে না, তারপরে সামহাউ কোনো এক কারণে, অদ্ভুত কারণে, আমি জানি না কেন সে বন্ধ হয়ে গেছে, তার মন ভালো নাই, বন্ধ হয়ে যেতে পারে। বাহ, কি সুন্দর! আপনার যদি এরকম ভাবে ক্র্যাশও করে ফটোশপ, অন্তত ফটোশপের সিসি ভার্সন অন্তত আপনার যতটুকু কাজ আপনি করে রাখছেন কিছুটা অংশ, যেমন আমি শুরুতেই এটা সেভ করি নাই, যেটা একটা বোকামি আমি অলওয়েজই করি, প্রায়ই করি। সো সেভ না করলেও ফটোশপ ট্রাই করে ওই রিকভার, যেমন এটার পাশে কিন্তু লেখা আছে যে রবি 10ms রিকভার্ড। সো সে আমার এই ফাইলটা, সে যতটুকু আমি কাজ করছি তার মেমোরিতে, তার ক্যাশ মেমোরিতে যতটুকু ছিল সে অতটুকু পর্যন্ত সে অটোমেটিক্যালি সেভ করে রাখছিল এবং সেটা আমার রিকভার করে দিছে। যেহেতু ক্র্যাশ করার দোষটা আমার না, সে কেন ক্র্যাশ করছে এটা তার দোষ। সো সে চমৎকারভাবে এটাকে আমাকে রিকভারি করে দিচ্ছে। যাই হোক, আমরা এটা সেভ করে রাখি। সো এটা বুঝলেন না, সেভ করাটা খুব জরুরি। সো যেমন এই যে ক্লাউডের বিষয়টা বললাম, ক্লাউডের এটা নতুন অপশন যে আপনি চাইলে ক্লাউডেও, মানে আপনার ক্লাউড মানে কি, মেঘ। সো আপনি ফটোশপের বা অ্যাডোবির যে
যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেখানে আপনি ওই ক্লাউডে আপনার এই ডকুমেন্টটা সেভ করতে পারেন, অথবা আপনার পিসিতে আপনি সেভ করলেন। সো এটা আমি এখানে সেভ করে রাখলাম অ্যাজ এ রিকভার্ড নেমেই, যে নামেই আছে। এটাকে আমি টেনে তো ফটো ফ্রেমে ছিলাম আমরা, ফ্রেম টুলে ছিলাম। সো আমি ধরলাম যে আমি এই পোর্শনটুকু রাখতে চাই শুধু। আমি এই পোর্শনটুকু সিলেক্ট করলে এর বাইরে সে ছবির আশেপাশের আর কিছু দেখাবে না আর কি, এই পোর্শনটুকু সে রেখে দেবে। এই গেল ফটো ফ্রেমের অপশন। দেন আসে হচ্ছে আই ড্রপার টুলটা খুবই জরুরি। হ্যাঁ, এখানে অনেক রকমের আছে, এতগুলা দেখানোর আমার অ্যাকচুয়ালি খুব একটা লাগে না কোনোটাই, বাট আই ড্রপার টুল বাদে বাকিগুলা খুব একটা জরুরি না। তো আই ড্রপার টুলের কাজ হচ্ছে বেসিক্যালি সে আপনি যদি চান যে আপনি আপনার ছবির কোনো একটা পার্টিকুলার এরিয়ার কালারটা কি সেটা আপনি পিক করতে চান, মূলত কালার পিকার। মানে আই ড্রপার টুল মানে কি, আপনারা মনে আছে কিনা যে ছোটবেলা বা এখনো যদি আপনাদের ওষুধ খাওয়ানোর জন্য, বাচ্চাদের ওষুধ খাওয়ানোর জন্য ড্রপার দিয়ে যে কি করা হয়, যে বোতল থেকে ড্রপার দিয়ে ওষুধ তুলে এনে খাওয়ানো হয়। সো এইখানেও কাজটা অ্যাকচুয়ালি ওইরকমই, যে সে এই ছবির একটা জায়গার কালার সে অ্যাকচুয়ালি তুলতেছে। সো কালার তুললেই দেখবেন যে এই সাইডের যে কালারের অপশন, কালারের যে বক্স, সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি যেই জায়গার কালার নিব সেই জায়গার কালার এটা পিক করবে। এটা শর্টকাট, কিবোর্ডের শর্টকাট হচ্ছে কি বেসিক্যালি, সাপোজ আপনি যদি এই আই ড্রপার বারবার যদি সিলেক্ট করতে না চান, তাহলে আপনি অল্টার বাটন চাপলেও আই ড্রপারটা চলে আসে। সাপোজ আপনি যদি ব্রাশ টুল নেন, আপনি যদি অল্টার চাপেন, তাহলে অটোমেটিক্যালি ব্রাশ টুলের ক্ষেত্রে বা এই বাকেট টুলের ক্ষেত্রে, পেইন্ট বাকেট টুলের ক্ষেত্রে সে কালার পিকার বা আই ড্রপার অটোমেটিক্যালি সে নিয়ে আসে যদি আপনি অল্টার চাপেন আর কি। সো এই হচ্ছে কি আই ড্রপারের কাজ, যে কোনো একটা পার্টিকুলার এরিয়ার কালার আপনি পিক করতে চান সেটা। দেন আসে হচ্ছে তার পাশেই, আই ড্রপারের পাশেই হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং মানে হচ্ছে কি হিলিং, বেসিক্যালি এটা কাইন্ড অফ একটা ব্যান্ডেজের মতো আর কি, হিল করা হয়। সাপোজ আপনার কোনো একটা ছবির একটা পার্ট ঠিক নাই মনে হচ্ছে আপনার, এটা মূলত ব্যবহার করা হচ্ছে কি যে পুরোনো আমলের ছবি অ্যালবামের মধ্যে রাখলে ছবি নষ্ট হয়ে যায় না। সো এটা যদি আপনি স্ক্যান করার পর আপনি আপনার ডেস্কটপে নেওয়ার পর বা পিসিতে নেওয়ার পর এই স্পট হিলিং ব্রাশ, মানে আপনার ওই ছবির নষ্ট পার্ট কিংবা আপনার আনওয়ান্টেড, সাপোজ আপনার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কি বলে, আমরা যখন ছবি তুলি তারপরে আমাদের চেহারার অনেক স্পট থাকে, যেমন আমার ফেসে অনেক রকমের স্পট। হ্যাঁ, এই স্পটগুলো যদি কেউ একদম ঝকঝকা তকতকা, যেটা ইউজুয়ালি আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন রং ফর্সাকারী ক্রিমের ক্ষেত্রে, আমরা ক্রিমের অ্যাডের ক্ষেত্রে আমরা দেখি যে একদম স্পটলেস স্কিন, সেটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ এই স্পট হিলিং ব্রাশের ব্রাশ দিয়ে অ্যাকচুয়ালি ইউজ করা হয়। এখন দেখেন যে আমার যে পয়েন্টারটা অনেক ছোট, সো পয়েন্টার যদি আমি বড় করতে চাই, রাইট ক্লিক করলেই এখানে এটার সাইজের একটা অপশন চলে আসে। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস বলতে ভুলে গেছি যে মাউস বাদেও আপনি চাইলে হচ্ছে পেন দিয়েও কাজ করতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি প্রফেশনালি কাজ করবেন ইন ফিউচারে, বা ইনিশিয়ালি দরকার নাই, আপনি যেহেতু বেসিক ক্লাস করতেছেন, বেসিক ক্লাসে দরকার নেই আপনার মাউস হইলেই এনাফ।
কিন্তু ইন ফিউচারে যদি আপনার মনে হয় যে আপনি মোটামুটি শিখছেন, এখন আপনি প্রফেশনালি কাজ করবেন, আপনার কাজের এফিসিয়েন্সি বাড়ানো দরকার, কাজের গতি বাড়ানো দরকার, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সামহাও অনেক ক্ষেত্রে স্টাইলাস বা এই যে ডিজিটাল ড্রয়িং প্যাড, ওটার সঙ্গে পেন পাওয়া যায়, সেটা হেল্প করে। সো আমি যেমন পেন দিয়ে আঁকি আর কি, ওইটা আমার জন্য ইজি মনে হয়। সো রাইট ক্লিক করলে, ব্যাক টু দ্য পয়েন্ট, রাইট ক্লিক করলে আপনি এটার সাইজ বড় ছোট করতে পারবেন, যেটা শর্টকাট হচ্ছে গিয়ে কিবোর্ডের যেই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেই বাটন দুইটা আছে সেটা দিয়ে করা সম্ভব। যদি আপনি বড় করতে চান তাহলে ডান পাশের সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটা, সেই বাটনটা ক্লিক করবেন। ছোট করতে চাইলে বাম পাশেরটা ক্লিক করবেন। আপনি যদি জুম করতে চান তাইলে এখানে যে ম্যাগনিফায়ার যেই টুল, ম্যাগনিফাই করে দেয় আপনারে, ম্যাগনিফাইং গ্লাসের মতন দেখতে, এটা জুম টুল, এটা দিয়েও করতে পারেন। প্লাস মানে হচ্ছে এটা জুম করলে বড় হবে, ক্লোজ হবে। আপনি যদি অল্টার চেপে তার মানে তখন মাইনাস মানে এটা ছোট হবে। এই গেল হচ্ছে গিয়ে ম্যাগনিফায়ার, যেটা শর্টকাট কি হচ্ছে জেড চাপলে ম্যাগনিফায়ার বা জুম, জেড তে জুম, সো জুম টুল চলে আসে। সো স্পট হিলিং এর পরেই তার নিচে আসে হচ্ছে ব্রাশ টুল, যেটা আমাদের আর্টিস্টের জন্য খুবই উপযোগী। সো ব্রাশ টুলের কাজ হচ্ছে বেসিক্যালি হচ্ছে ব্রাশের কাজ কি হয়, লেখালেখির কাজ। সো তারপর আমি যদি লিখতে চাই কোনো কিছু, এটা ব্রাশ টুল দিয়ে করা যায়। এটা পেন থাকলে খুব স্মুথলি আরো কাজ করা যায়। মাউসের ক্ষেত্রে যেটা হয় যে, মাউসের ক্ষেত্রে এরকম হয়, পেনের ক্ষেত্রে আমি প্রেসার ওয়াইজ সেটা ব্যবহার করতে পারি। ব্রাশ টুলের ভিতরে পেন্সিল টুল আছে, কালার রিপ্লেসমেন্ট টুল আছে, মিক্সার ব্রাশ টুল আছে। রাফ করার ক্ষেত্রে পেন্সিল টুল ইউজ করা বেটার। তারপর আপনি কি রাখবেন এখানে সেটা আপনি রাফ টুলের মাধ্যমে শো করতে পারেন, মানে পেন্সিলের মাধ্যমে ওইটা আপনি রাফ করে নিতে পারেন। আঁকাআঁকির ক্ষেত্রে আমরা যেটা করি যে আগে পেন্সিল টুল দিয়ে রাফ করে দেন ব্রাশ টুল দিয়ে সেটার আউটলাইন আমরা ক্রিয়েট করি বা আঁকি। সো এই গেল ব্রাশ টুলের কাজ। তার পাশেই আছে আমাদের ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোনের কাজ হচ্ছে গিয়ে বেসিক্যালি, এটাও খুব ইন্টারেস্টিং, যে সাপোজ আমি এইখানে যে মাউন্টটা আছে, মাউন্টটা আমি ঢেকে ফেলতে চাই, তাহলে আমি অল্টার চেপে যদি যে অংশটুকুতে আমি সিলেক্ট করব, তারপরে সে আমাকে ওই অংশটুকু ঢেকে দিতে থাকবে। যে অংশ আমি সিলেক্ট করব সে ওইটার ক্লোন করতে থাকবে বেসিক্যালি। তারপর আমি যদি এখানের হলুদটা নেই বা এটার ব্রাশের সাইজ যদি একটু বড় করি, তো লেটস সে আমি এই পোর্শনটুকু আমি যদি সিলেক্ট করি, সে অ্যাকচুয়ালি সেম জিনিসটা এখানেও ক্রিয়েট করবে। যতটুকু আমি টানতে থাকবো সে ততখানি এখানে টেনে নিয়ে আসবে। সো এটা হচ্ছে কি বেসিক্যালি ক্লোন টুলের কাজ। এটাও খুবই কাজের জিনিস ক্লোন টুল। ক্লোন মানে কি, যে সেম জিনিসটাই সে রিক্রিয়েট করতেছে, সেমটাই, মানে ক্লোন সাইফাই মুভিতে বা সায়েন্স ফিকশন মুভিতে যেটা আমরা দেখি যে ক্লোন ক্রিয়েট করা, যে আমার ডিএনএ নিয়ে আরেকটা বডি বানায় ফেলতেছে। সো এখানেও সেম, এই অংশটুকু যতটুকু সিলেক্ট করা হবে সেমটাই তার পাশে যতটুকু জায়গায় আমি ক্লিক করব ততটুকু জায়গায় সে সেম জিনিসটা আবার ক্রিয়েট করবে।
সো ক্লোনের কাজ হচ্ছে এটা। ক্লোনের মধ্যে একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল আর একটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্নের কাজ হচ্ছে বেসিক্যালি প্যাটার্ন এভাবে দৌড়েই আগাবে। আমি জানি না এটা কেন হচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া। বাট এটা তো ছিল না, এটা কোথা থেকে আসলো? দেখো সে কোনোভাবে প্যাটার্ন বাই করে নিয়ে আসছে। ও প্যাটার্ন টুল, কারণ এখানে হচ্ছে কি বেসিক্যালি এখানে অপশনটা আছে যে কি কি প্যাটার্ন আপনি ক্রিয়েট করতে চান। আপনি গাছ চাইলে গাছের প্যাটার্ন আনতে পারবেন। ক্লোন স্ট্যাম্পের কাজ হচ্ছে এটা, উপরে যে এই পোর্শনটা, এখান থেকে আপনি ঘাস চাইলে, সরি গাছ, আপনি যদি ঘাস চান তাহলে ঘাস। পানি চাইলে বিল্ট ইন যা যা আছে সেই জিনিসগুলা। বাহ, এটা না আমিও জানতাম না, এটা আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম, কারণ আমার দরকার লাগে না। সো আপনাদের যদি দরকার লাগে সেই জিনিসটা আপনারা এইভাবে খুবই অনায়াসে অটোমেটিক্যালি খুব সহজেই এই স্ট্যাম্প টুল দিয়ে করে ফেলতে পারবেন, প্যাটার্ন স্ট্যাম্প টুল। তারপরে আসে হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল, যেগুলার কাজ আসলে সেম। মানে আপনি এইখানের রাইট ক্লিক যদি করেন এখানে অনেকগুলা অপশন দেখতে পারবেন। সো এখানে আপাতত লেটস আমি যদি ব্রাশ সিলেক্ট করি, ডট ব্রাশ যে সিলেক্ট করলাম, তো যেই ব্রাশ সিলেক্ট করবেন ওই দুঃখিত সে ওই অনুযায়ী, সরি তো ব্রাশ হয়ে গেল। সো হিস্টোরি ব্রাশ টুল বা আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এটার কাজ হচ্ছে গিয়ে সে আপনার আপনি যদি আপনার কোনো একটা পার্টিকুলার এরিয়ার যদি আপনি সিলেক্ট করে নেন, সে ওই অংশটার সরি আমি একটু কি বলে কাইন্ডলি এই পোর্শনটুকু অ্যাভয়েড করতে পারেন বা কেটে ফেলতে পারেন। এবার তো যেখানে ছিলাম সেটা হচ্ছে যে হিস্টোরি ব্রাশ টুল আর আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ হচ্ছে যে এরা এই ব্রাশ টুলটা অ্যাকচুয়ালি আগের কোনো একটা প্যাটার্ন মনে রাখতে পারে। তো আপনি যদি প্রিভিয়াস কোনো একটা প্যাটার্ন আপনার ব্রাশে ইউজ করে থাকেন সেটা সে ফলো করবে আর কি, হিস্টোরি মনে রেখে। তার পাশেই আছে হচ্ছে কি ইরেজার টুল। ইরেজার টুলের কাজ হচ্ছে কোন একটা এরিয়া মুছে ফেলা। সরি, ইরেজার টুলের কাজ হচ্ছে গিয়ে যে আপনি চাইলে আপনার ছবির যেই অংশ মন চায় সেই অংশ মুছে ফেলতে পারবেন। তো এটা রাইট ক্লিক করে আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্রাশ সিলেক্ট করে আপনার রাবার বা ইরেজারের সেই ব্রাশ অনুযায়ী চাইলে মুছে ফেলতে পারবেন। এটা ইরেজার টুল বা যে রাবারের মতন দেখতে ইরেজার টুল যেটা, সেটা কোনো একটা ইমেজ ক্লিন করার ক্ষেত্রে ইউজ করা হয় সবচেয়ে বেশি।
আর আমরা যারা আঁকাআঁকি করি তারা কোন একটা ব্রাশ স্ট্রোক দেওয়া হইলো, সেইটার ফর এক্সাম্পল ধরেন যে আমি একটা লেয়ার নিলাম, আমি একটা ব্রাশ স্ট্রোক দিলাম, ব্রাশটা সিলেক্ট করি, সাপোজ ব্রাশ স্ট্রোক দিলাম, এটা সরায় ফেলানো সবচেয়ে ইজি হচ্ছে আন্ডু করা, কিন্তু আমি একটা ব্রাশ স্ট্রোক দেওয়ার পর আমার কাছে মনে হলো যে এটার কোনো একটা পোর্শন আমি মুছে ফেলতে চাই। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে আসে হচ্ছে গিয়ে রাবার বা ইরেজার টুলের কাজ। তার নিচে আসে হচ্ছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল অ্যাকচুয়ালি কোনো একটা এরিয়া যদি আপনি পিক করেন বা আপনি লেটস সে এখানে এই অংশটুকু আপনি ফিল আপ করতে চান, আপনি আপনার কালার অনুযায়ী, যেহেতু পেইন্ট বাকেট বলা হচ্ছে তার মানে এটা হচ্ছে রঙের ডিব্বার মতন কাজ করে। তা আপনি যদি দেয়ালে রং, মানে একটা রঙের ডিব্বায় রং কি করেন, মানে রং যদি ঢেলে দেওয়া হয় তার মানে যে জায়গায় ঢালা হচ্ছে ওই জায়গাটা পুরোটা অংশ ফিল আপ হয়ে যাওয়া। সো এটা অ্যাকচুয়ালি ওই কাজটাই করে, যে খালি অংশ পাইলেই আপনি দুই অংশে ক্লিক করেন তাহলে সে ওইটা রং ভর্তি করে দেবে। ছবির ক্ষেত্রে এটা সচরাচর ইউজ করা হয় না ছবিতে, বাট এটা ড্রয়িং এর ক্ষেত্রে কাজে লাগে অনেক সময়। ছবির ক্ষেত্রেও কাজে লাগে, ছবির ক্ষেত্রে হচ্ছে গিয়ে কাজে লাগে তখন যখন মানে এটা আপনি আপনার প্রয়োজন আসলেই হয়তো ধরতে পারবেন যে কখন আমার ছবিতে এটা কাজে লাগতে পারে। সো পেইন্টের কাজ, পেইন্ট বাকেট টুল, যেটা পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে গিয়ে যে কোনো একটা পোর্শন, সাপোজ আমি চাই যে আমার, আচ্ছা তার আগে এটার করার আগে আমি লেয়ারের ব্যাপারটাও বলে নেওয়া ভালো, যে এই পোর্শন হচ্ছে আপনার সবগুলো লেয়ার থাকে। সো আপনি যদি নতুন লেয়ার অ্যাড করতে চান তাহলে এখানে যে বক্সের ভিতর প্লাস দেওয়া আছে সেই প্লাসটাতে চাপ দিলে হচ্ছে আপনার নতুন লেয়ার অ্যাড হবে। সেই লেয়ারটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে তার পাশেই একটা ডাস্টবিনের সাইন দেওয়া আছে, সেটাতে দিলেই লেয়ার ডিলিট করার অপশন চলে আসবে। তার পাশেই আছে হচ্ছে গিয়ে একটা ফোল্ডারের মতো। সো আপনি যদি আপনার লেয়ারগুলো একটা ফোল্ডারে রাখতে চান, সেটা দেওয়ার পর ওই লেয়ারগুলো আপনি আপনার ফোল্ডারের ভিতরে ঢুকায় রাখতে পারবেন। এটা অ্যাকচুয়ালি খুব কাজে দেয় হচ্ছে ধরেন আপনি কোনো একটা প্রজেক্ট করতেছেন যেখানে অনেকগুলা লেয়ারের কাজের ক্ষেত্রে মনে রাখার জন্য গ্রুপ ওয়াইজ আপনি ফোল্ডার করে ফোল্ডারের নাম চেঞ্জ করে যেমন চাই তার নাম রেখে সেই নামের ফোল্ডারের মধ্যে আপনি আপনার লেয়ারগুলো খুঁজে পাওয়া খুব ইজি হয় আর কি। তার পাশে যেগুলো আছে এগুলা আপাতত না জানলেও হবে, এটা বেসিকের পার্টে আপাতত আমার মনে হয় পড়ে না। তো পেইন্ট বাকেটের যেটা, যে লেটসে আমি আমার এই ছবির পিছনের যে হোয়াইট ব্যাপারটা আছে সেটাতে আমি পাল্টাইতে চাই, কালার চেঞ্জ করে একটা নতুন লেয়ার নিতে চাই, যে লেয়ারের কালার হবে লেটস সে ইয়েলো কালার, মানে ইয়েলো তো না, একটু ঘিয়া কালার টাইপ, একটু ইয়েলোর একটু লেস স্যাচুরেশন ওয়ালা কালার। এটা দিলেই সুন্দর ওই পোর্শন আমার কালার হয়ে গেল। তার পাশেই আছে হচ্ছে ব্লার টুল, শার্পেন টুল, স্মাজ টুল। স্মাজ টুল মানে হচ্ছে দেখেই মনে হচ্ছে আঙ্গুলের একটা ছাপ দেওয়া আছে। সো আমরা যদি কখনো কোনো কালার করে থাকি ওইটা আঙ্গুল দিয়ে ঘষলে কালারটা কি হয়ে যায়, কালারটা ওই জায়গার কালারটা ব্লেন্ড হয়ে যায় বা থাকে না যে ঘষলে সুন্দর ছড়ায় যায়, স্মাজ হয়ে যায়। মানে মনে করেন যে আপনি সাপোজ মেয়েদের চোখের কাজল, সেখানে যদি আঙুলের ঘষা লাগে সেটা কি হয়ে যায়, ছড়ায় যায় না, ল্যাপটায় যায়। সো এটার কাজে অ্যাকচুয়ালি ওই জায়গাটা ল্যাপটায় দেওয়া, এটাই হচ্ছে গিয়ে স্মাজ টুলের কাজ। এই যে দেখেন সুন্দর ল্যাপটায় দিচ্ছে, এই হচ্ছে গিয়ে স্মাজ টুলের কাজ। এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। ব্লার টুল ব্রাশের মতন করে সাপোজ এই অংশটুকু আমি চাইলেই ব্লার করে ফেলতে পারবো।
যে আমার এই অংশটুকু আমি সুন্দর ব্লার ইফেক্ট দিতে চাই। হার্ডনেস বাড়ায় দিলে এটা ব্লার বেশি হবে। আশা করি দেখা যাচ্ছে, দেখেন ব্লার হয়ে যাচ্ছে এই জায়গাটা। আপনি আপনার ছবির কোনো একটা পার্টিকুলার এরিয়া যদি আপনি চান যে বিউটিফাই করার জন্য একটু ব্লার করতে চান, তাহলে দিস ইজ দ্য টুল যেটা দিয়ে আপনি সহজেই ব্লার করতে পারবেন। এটার আরেকটা উপায় আছে হচ্ছে গিয়ে ফিল্টার অপশনে গিয়ে আপনি যদি ব্লার গ্যালারিতে যান, সেখানে অনেক রকমের ব্লার অপশন আপনি পাবেন। ফিল্ড ব্লার, আইরিশ ব্লার, টিল্ট শিফট ব্লার, পাথ ব্লার, স্পিন ব্লার। সো এরকম অনেকগুলো ব্লারের অপশন আছে। এখানে আরো ফিল্টারে গিয়ে অনেক রকমের আপনি আরো ডিফারেন্ট ইফেক্টের গ্যালারি আপনি এখানে পেয়ে যাবেন। সো ফিল্টারের অপশনটা মনে রাখতে পারেন। আননেসেসারি করার দরকার নেই, যখন যেখানে দরকার হইতে পারে সেই ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। সো তারপরে কি আসে, স্মাজ টুলের ব্যাপারটাও দেখানো হইলো। ডজ টুল, সো ডজ টুলের কাজ ফর এক্সাম্পল আমার এই যে এই জায়গাটা খুবই ডার্ক দেখাচ্ছে, সো ডজ টুল দিয়ে ঘষা দিলে এই জায়গাটা সামহাউ একটু ব্রাইট হয়। আমি যদি হার্ডনেস বাড়াই, সাইজ বাড়াই, হার্ডনেস বাড়াইলে আমি এই পার্টিকুলার এরিয়া যতটুকু আমার দরকার ততটুকুর, দেখতে পাচ্ছেন যে আমার যে ডার্ক এরিয়া ছিল সেটা সামহাউ ডজ টুলে ইউজ করার কারণে আমি আমার চেহারাকে ঝকমক করে ফেলতে পারতেছি। কারণ যেহেতু আমার চেহারা মেকআপটা ঠিক হয় নাই, এটা ঝকমক করছে, আমার হাত ঝকমক করছে না, আমি চাইলে এই পোর্শনেরও ডজ টুল ব্যবহার করে ঝকমকে করে ফেলতে পারি। বাহ, চমৎকার, চেহারাটি একদম জলজল করছে। ওয়াও, খুবই ইললজিক্যালি জলজল করতেছে, কারণ এইদিকে আমার কোনো লাইট সোর্স নাই। তারপরেও খুব ইললজিক্যালি মনে হচ্ছে আমার মাথাটা কোনো একটা জায়গা থেকে কেটে এনে বসানো হয়েছে। যাই হোক, এই হচ্ছে ডজ টুলের কাজ। ডজ টুলের মধ্যে বার্ন অপশনও আছে। বার্ন মানে হচ্ছে কি যে ডজ হচ্ছে কি বেসিক্যালি কালারটাকে বাড়ায় দেয়, মানে লাইটটাকে বাড়ায় দেয়। বার্ন তার ঠিক উল্টা, সে জায়গাটা আরো ডার্ক করে দেয়, মানে বার্ন করে দেয়, পোড়ায় ফেলে। সো আপনি চেহারার কোনো অংশ যদি পোড়াইতে চান তাহলে বার্ন টুল ব্যবহার করবেন, আর যদি গ্লো করাইতে চান তাহলে ডজ টুলটা ব্যবহার করবেন। স্পঞ্জ টুল, স্পঞ্জের কাজ কি? স্পঞ্জ টুল হচ্ছে গিয়ে বেসিক্যালি সহজেও যদি বুঝাই, যে ধরেন আপনি একটা স্পঞ্জ একটা পানিযুক্ত জায়গায় ফেললেন, স্পঞ্জটা ওই পানিটা শুষে নিবে। এইখানের ওই স্পঞ্জ টুলের কাজ হচ্ছে গিয়ে স্যাচুরেটেড জায়গা থেকে সে হচ্ছে কালারটা তুলে ওই জায়গার স্যাচুরেশন অনেক কমায় দিবে। দেখেন আমার যেই বডির কালারটা ছিল সে ওই জায়গার থেকে কালার একদমই তুলে নিয়ে সে পুরো ডিস্যাচুরেটেড করে দিচ্ছে জায়গাটা। স্পঞ্জের মতন করে সে ওই জায়গার কালারটা বা স্যাচুরেশনটা সে শুষে নিয়েছে। এই ব্যাপারটা আপনি যেটার উপরই চাপাবেন সেই জায়গাটি স্যাচুরেশন স্পঞ্জের মতন করে সে তুলে নিবে।
এই গেল স্পঞ্জ টুলের কাজ। আমার ধারণা আপনাদের এতক্ষণে চমৎকারভাবে বোর্ড লাগা শুরু হয়ে গেছে, কারণ এমন ভাবে বকর বকর ওয়ালা ক্লাস করতে খুব একটা কারোরই ভাল লাগে না। মোটামুটি তারপরে 1 ঘন্টা 20 মিনিটের মতন ক্লাস হয়ে গেছে। আমরা এমনিতেও বেসিকের মধ্যে মোটামুটি প্রায় শেষের দিকে চলে আসছি আর কি। এরপরে আসছে পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে কি আপনি পার্টিকুলার পয়েন্ট ধরে ধরে আগায় নিয়ে সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল এন্টার চাপলে ওই পোর্শনটা সিলেকশনে চলে যায়, মানে সিলেক্ট হয়ে যায়। দ্য থিং ইজ, কেন আপনি এটা ব্যবহার করবেন বা এটা কেন কাজে লাগে? কারণ অন্যান্য যে মার্কি টুলের ক্ষেত্রে যেটা হয় যে একবার সিলেক্ট করার পর ওই পোর্শনটা আপনি আর চাইলেই চেঞ্জ করতে পারেন, আপনার আবার ধরে ধরে সিলেক্ট করা লাগে। পেন টুলের ক্ষেত্রে যে পয়েন্টগুলা ক্রিয়েট করবেন ওই পয়েন্টগুলা চাইলে আপনি ধরে কোনাগুলো দিয়ে, মানে কোনাগুলোর মাধ্যমে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনার যে জায়গাগুলো সিলেক্ট করছেন সেগুলো আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন, এবং কন্ট্রোল এন্টার চাপলে ওই পোর্শনগুলো আপনার মার্কি টুলের মতন বা সিলেকশন টুলের মতন একটা এরিয়া আপনার সিলেক্ট হয়ে যাবে। তারপরে এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করলেন। ছবি এডিটের ক্ষেত্রে হয়তো পেন টুল আপনার নাও লাগতে পারে। পেন টুল হয়তো আপনার লাগবে হচ্ছে ওই যে লোগো ডিজাইনের ক্ষেত্রে। দেন আসে হচ্ছে টেক্সট। টেক্সটের ক্ষেত্রে অনেক রকমের টেক্সট দেখা যাচ্ছে। হরিজন্টাল টেক্সট টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল। যাই হোক, আমরা ইউজুয়ালি লিখি হচ্ছে হরিজন্টালি, সো আমরা হরিজন্টাল ব্যাপারটাতে যাচ্ছি। সিলেক্ট করার পর আপনি আপনার উপরের এই জায়গা থেকে অথবা সাইডের যে টাইপ লেয়ারের এই জায়গা থেকে আপনি আপনার আপনার ফন্ট সিলেক্ট করতে পারেন। তো ধরলাম আমি এখানে ওয়ান্টেড লিখবো, সো আমার একটু বোল্ড টাইপের একটা ফন্ট দরকার। সো ধরলাম এটা নিলাম। দেন আমি কালার চেঞ্জ করবো, একটু রেড কালার নিতে চাই আমি, সো রেড নিলাম। আমি এটার সাইজও চেঞ্জ করতে চাই, একটু বড় করতে চাই, ধরলাম 200 করি। বাবা, অনেক বড় হয়ে গেছে। আমি আবার মুভ টুল ইউজ করে আমি আমার পজিশনের জায়গাটা ঠিক করে নিলাম, লিখলাম ওয়ান্টেড। কালারও আপনি চাইলে সাইডের থেকে পিক করতে পারেন অথবা এখানের উপরেরটা থেকে পিক করা বেটার, তাহলে অ্যাকচুয়ালি কালারটা আপনি ভালো মতন ধরতে পারবেন যে কি কালার ব্যবহার করা হচ্ছে সিলেক্ট করার পর। এবং এটার পজিশন আপনি রাইট পজিশনে নিতে চান, সো আপনি মুভ টুল দিয়ে এটার রাইট পজিশন, মিডল অ্যালাইনমেন্ট অটোমেটিক্যালি শো করে যদি আপনি ঠিকঠাক মতন পজিশন বসাইতে পারেন। সো ওয়ান্টেড এই ব্যক্তি, সো এইটার ছবির চারপাশে একটা বর্ডার আমার দেওয়া দরকার। সো বর্ডার দেওয়ার জন্য আমি কি করব, একটা লেয়ার অ্যাড করব ছবির উপরে। লেয়ার অ্যাড করার পর আমি মার্কি টুল নিব, তারপর সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করে লেটস সে আমি যদি ফিল করি তাহলে পুরো জায়গাটা ফিল আপ হয়ে যাবে। আমার দরকার স্ট্রোক, মানে আমি একটা লাইন বানাবো ব্ল্যাক কালার দিয়ে। ওকে, এটার স্ট্রোক বা উইডথ হবে হচ্ছে গিয়ে 10, না 10 হইলে অনেক কম হয়ে যাচ্ছে, তাহলে এটা আমি আরো বাড়াবো। স্ট্রোক দিলাম 50। এটা মোটামুটি আমার কাজে
লাগার মতো। এটাকে আমি একটু শেপে নিয়ে আসি। ওয়ান্টেড। সো ওয়ান্টেডের পর যেহেতু এই ব্যক্তিকে ধরলে একটা রিওয়ার্ডও দেওয়া দরকার। সো টেক্সট তার পাশে আসে কি, তার পাশে পাথ সিলেকশন টুল আসে। সো পাথ সিলেকশন টুলের কাজ হচ্ছে কি বেসিক্যালি যে আপনি পেন টুল দিয়ে যেই পাথ বানাইতেছেন সেটা আপনি চাইলে মুভ করার জন্য পাথ টুল ব্যবহার করতে পারেন। এর পাশে আসে রেক্ট্যাঙ্গেল টুল, হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ হাত মুভ করা, মানে ওই জায়গাটা মুভ করা, কিন্তু সেটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে হ্যান্ড টুল। মানে হচ্ছে বেসিক্যালি আপনি ক্যানভাসটাকে মুভ করতে চান। সাপোজ আপনার ক্যানভাসটা জুম করা আছে, এখন আপনি এটাকে মুভ করতে চান, তাহলে হ্যান্ড টুলে পিক করে এটা মুভ করতে পারেন। যেটা শর্টকাট হচ্ছে স্পেস। যদি স্পেস চাপেন তাহলে হ্যান্ড চলে আসবে, এটাকে আপনি তখন মুভ করতে পারবেন। জুম আউট অবস্থায় থাকলে সেটা আর করার দরকার পড়ে না, বা এটা করা যায় না। সো মোটামুটি আমার টুল পরিচিতি এটা আমার হয়ে গেল, এবং বেসিকের জন্য হুইচ ইজ মোটামুটি ফাইন। সো পোস্টারটা এখন আমি সাপোজ কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য সাপোজ এখানে ওয়ান্টেড আছে, দেন ছবিটা আছে, টেক্সটটাও আমি একটু অ্যাড করি। অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় টেক্সট আমার দরকার নেই নিচের জন্য। সো এটাকে আমি একটু ছোট করে ফেলি, 100 রাখি। রিওয়ার্ড, কত টাকা রিওয়ার্ড দেওয়া যায়? 500 টাকা। একটু বড় করি। মানে আমার চেহারাটা, সাপোজ ছবিটাকে যদি আমি একটু ঠিকঠাক করতে চাই, তাহলে ইমেজে যাব। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টসে এখানে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আছে। এটা দিয়ে আপনি ছবির ব্রাইটনেস বাড়াইতে পারবেন, ছবির কন্ট্রাস্ট বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। দেন অপশন আছে হচ্ছে অ্যাডজাস্টমেন্টে লেভেল অপশন দিয়ে আপনি পুরো ছবির ব্রাইটনেস কন্ট্রাস্ট এই দুইটার লেভেল ঠিকঠাক করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভ আছে, আপনি আপনার ছবির কালারের যে কার্ভ সেই অনুযায়ী আপনি চাইলে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট লেভেলের কার্ভ ধরে করতে পারেন। সো অনেক রকম অপশন আছে। দেন আসে এক্সপোজারের ক্ষেত্রেও সেম, আপনি এক্সপোজার বাড়াবেন না কমাবেন। অফসেট মানে একটু গোলা গামা কি আছে, এটা ঘাটাঘাটি শুরু করে দিবেন, দেখবেন যে অটোমেটিক্যালি অনেক কিছু চলে আসতেছে আপনার হাতে। অটো টোন অপশন আছে, অটো কন্ট্রাস্ট অপশন আছে, ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ। সাপোজ আপনি ক্যানভাস সাইজটা চেঞ্জ করতে চান, সো আপনি ইমেজে গিয়ে ক্যানভাস সাইজ পিক করবেন, ইঞ্চেস। সো এটা 12x16 আছে। আপনি যদি চান এটাকে এবার ক্যানভাস সাইজ চেঞ্জ করতে চান, সেটাও আপনি করতে পারবেন, আপাতত দরকার নাই। সো ওয়ান্টেড ছবির ব্রাইটনেসও বাড়াইলাম, কিন্তু আমার চেহারা যেহেতু দেখা যাচ্ছে না, সো আমি আমার ডজ টুল ব্যবহার করে চেহারার ব্রাইটনেস বাড়ানোর চেষ্টা করব।
চেহারাটাকে একটু গ্লো করানোর চেষ্টা করব। বাহ, মোটেও ছবির সাথে মিল নাই, মানে ছবির অন্যান্য কালার পোর্শনের সাথে মিল না থাকলেও চেহারা আমার কিন্তু ঝকঝক করিয়ে ফেললাম আমি। সো বেসিক ব্যাপার স্যাপার হয়ে গেল। এই পোর্শন হচ্ছে আমার কালারের পোর্শন। আমি চাইলে আমার যে কোনো কালার এখান থেকে আমি পিক করতে পারি। অ্যাডজাস্টমেন্টের অপশন এখানে শর্টকাট আছে। ব্রাইটনেস চাইলে আপনি এখান থেকেই ব্রাইটনেস বাড়ানো কমানোর ব্যাপারটা, ওভারঅল পুরো ক্যানভাসের ব্রাইটনেস বাড়ানো কমানো, দেন লেভেল। সো ওভারঅল পুরো ক্যানভাসের যদি আপনি ব্রাইটনেস, লেভেল, কার্ভ এই ব্যাপারগুলো চেঞ্জ করতে চান, তাহলে এখানে সাইডের যেই অ্যাডজাস্টমেন্ট অপশন আছে ওইখান থেকে পিক করে করে জিনিসটা করতে পারবেন। সো আমাদের বেসিক ক্লাস মোটামুটি এই পর্যন্তই ধরা যায় আমরা। আচ্ছা, আর একটা অপশন হয়তোবা এখানের দেখানো জরুরি বলে মনে হচ্ছে আমার কাছে, যে লেয়ারের উপরে সাপোজ আপনি কোনো লেয়ারের অপাসিটি কমায় ফেলতে চান, তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি অপাসিটি লেভেল আপনি কমাইলে সেটার অপাসিটি কমে যাবে। অপাসিটি কমানো বাড়ানোর ব্যাপারটা অ্যাকচুয়ালি কাজে আসে যখন আপনি ব্রাশ টুল দিয়ে আঁকা আঁকির কোনো কিছু চেষ্টা করতেছেন, তখন অপাসিটি কমায়া, সাপোজ আপনি অপাসিটি কমাইলেন, তার উপরে একটা লেয়ার নিলেন, ব্রাশ টুল নিলেন, ব্ল্যাক নিলেন এবং শুরু করে দিলেন এটার উপরে আঁকা আঁকি। লেয়ারটা সরাই ফেললে দাগটা দেখা যাচ্ছে। সো অপাসিটি আমার কমানো বাড়ানো লাগলে, লেয়ারের অপাসিটি আমার কমানো বাড়ানো লাগলে এখান থেকে অপাসিটি কমানো বাড়ানোর ব্যাপারটা আপনি করতে পারবেন। তার পাশেই থাকে হচ্ছে গিয়ে যে লেয়ারের বিভিন্ন অপশন। হ্যাঁ, সো লেয়ারের অনেকগুলো অপশন এখানে আছে, যেমন নর্মাল অপশন, তারপরে আছে ডিজলভ, ডার্কেন, মাল্টিপল। সো এই অপশনটা আপনাদেরকে দেখায় দিলাম যে এখানে অনেকগুলো অপশন আছে বেসড অন যখন যে কাজটা করবেন আপনি ওই সময়ের ওই লেয়ারের ওই জায়গায় এই অপশনগুলো ব্যবহার করে বিভিন্ন সময় আপনি আপনার এডিটের ছবির হুলিয়া চেঞ্জ করে ফেলাইতে পারবেন আর কি। সো যেমন সাবট্রাক্ট অপশন করলে, যে আমরা পুরোনো আমলে যখন ফিল্ম ক্যামেরা ছিল ওই সময় যে নেগেটিভ বলতাম আমরা যেটাকে, সেই অপশনটা চলে আসতেছে। সো দিস ইজ ওভারঅল আমাদের ফটোশপের ক্লাস, ফটোশপের বেসিক ক্লাস। আমি জানি না কতটুকু আপনাদের ভালো লাগছে বা কতটুকু কাজে লাগছে। আমরা এখানে টুলসের কাজগুলো দেখলাম, আমরা একটা ফাইল সেভ করা বা ওপেন করার, মানে কোনো একটা ফাইল খোলার ব্যাপারটা আমরা দেখলাম। আমরা কোনো ফাইল যদি ওপেন করা লাগে সেটাও আমরা জানি কিভাবে ওপেন করতে হয়। আমরা দেখলাম হচ্ছে যে ইমেজের অ্যাডজাস্টমেন্ট আমরা কিভাবে করতে পারি। আমরা ফিল্টারের কিছু অপশন আমরা কি বলে দেখানোর চেষ্টা করলাম, বাট মেইন যে জিনিসগুলা এগুলো অ্যাকচুয়ালি আপনি ঘাটাঘাটি করলেই অ্যাকচুয়ালি খুব সহজেই, মানে এটা নিয়ে যদি বেসিক যতটুকু আপনার দরকার সাহস দেওয়ার জন্য, যেই সাহসটা অ্যাকচুয়ালি শুরুতে করাটা অনেক সময় একটু হয়ে ওঠে না, যে কোনটা করতে গেলে যদি আবার নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এই ব্যাপারগুলা। তো এই সাহসের জায়গাগুলা যে আপনার টুলস এগুলা আছে, আপনি টুলস গুলা ব্যবহার করে আপনার
ছবি এডিট করা হোক, আপনার ছবি ম্যানিপুলেট করা হোক, আপনার ছবি আপনি লোগোর কাজ করেন, কিংবা পোস্টার ডিজাইনের কাজ করেন, কিংবা আপনি ড্রয়িং এর কাজ করেন, যেটার কাজই করেন না কেন আপনি খুব সহজেই ফটোশপ দিয়ে এই কাজগুলো করে ফেলতে পারবেন। সো আমি বেসিক কিছু টুলসের কাজ দেখাই দিলাম, দেখানোর চেষ্টা করলাম, কতটুকু পারছি জানি না, বাট দেখানোর চেষ্টা করলাম। সাথে দেখাইলাম হচ্ছে আপনাদের এই লেয়ার কিভাবে নেয়, লেয়ারের ফোল্ডার লেয়ার, মানে একসঙ্গে অনেকগুলো লেয়ারকে আমি চাইলে ফোল্ডারের মধ্যে কিভাবে নিয়ে যেতে পারি, লেয়ার কেমনে আমরা ডিলিট করতে পারি, এবং কালার কিভাবে পিক করতে পারি। সো ওভারঅল মোটামুটি টুলসের কাজ এবং বেসিক যেই ব্যাপারগুলো আমাদের দরকার একটা ফটোশপে কাজ ইনিশিয়ালি বেসিক শুরু করার জন্য, সেটা দেখানোর আমি চেষ্টা করলাম। কতটুকু আপনাদের ভালো লাগছে, খারাপ লাগছে, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে গালি দিবেন, যদিও গালি দেওয়া উচিত না। হ্যাঁ, তো আজকের মতন ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি। আশা করি যাদের ডিজাইনের প্রতি আগ্রহ আছে বা কেউ ক্রিয়েটিভ এই ধরনের কাজ করতে চান, তারা ফটোশপ দিয়ে শুরু করাটাই বেটার। ফটোশপের কাজ করতে করতে দেন আপনি ইলাস্ট্রেটরের ব্যাপারগুলোও বুঝতে পারেন প্রয়োজন অনুযায়ী। আপনার যদি দেন অ্যানিমেশনের কাজ করতে আপনার ইচ্ছা হয়, দেন অ্যাডোবি অ্যানিমেট দিয়ে আপনি কাজ করতে পারেন। তারপরে ফ্ল্যাশের কাজ আছে, ফ্ল্যাশ দিয়ে কাজ করতে পারেন। লাইটরুম, আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন, দেন লাইটরুমের কাজের মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি ফটোগ্রাফির আপনার ছবিগুলা খুব সুন্দর এডিট করার ব্যাপার স্যাপার আসতে পারে। বাট সবগুলার বেসিকই আসলে হচ্ছে গিয়ে অ্যাডোবি ফটোশপ, যেখান থেকে পরবর্তীতে অন্যান্য ব্যাপারগুলা আসছে, অন্যান্য সফটওয়্যারগুলো আসছে। এবং তারপরে আরো অনেক 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 সফটওয়্যার আমরা আজকাল দেখি যেগুলা বহুল প্রচলিত, যেগুলা আমাদের আশেপাশে অনেকেই ব্যবহার করে থাকেন। সো ওভারঅল আমাদের ফটোশপের বেসিক ক্লাস থেকে এবং রবি অ্যান্ড 10 মিনিট স্কুলের কন্টেন্ট ক্রিয়েশন যে কোর্স, কন্টেন্ট ক্রিয়েশন সার্টিফিকেশন কোর্স, সেটার থেকে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আমি মোর্শেদ মিশু। এরপরে আর কখনো আমাদের দেখা হবে কিনা আমি জানি না, বাট আপনারা দিনের যেই সময়ে আমার এই ভিডিওটা দেখতেছেন, সেই সময়ের অনুযায়ী আপনাদেরকে শুভেচ্ছা জানায়া আমি শেষ করতেছি আজকের মতন। আমি মোর্শেদ মিশু বিদায় নিচ্ছি আপনাদের থেকে। জি ধন্যবাদ।